আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামরুজ্জামান আকাশ। এখন ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। তো আজকের আমাদের লেকচার যে টপিক সেটা হচ্ছে হিলিংস অ্যান্ড হেমোডাইনামিক্স। তো লেকচার শুরু করার আগে আমি কিছু কথা অ্যাডভাইস করব, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাসটা করবেন আপনাদের লেকচার শিট আপনাদের হাতের কাছে রাখবেন এবং একটি খাতা বা কলম হাতের কাছে রাখবেন। আচ্ছা, রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো পরীক্ষাতে আমাকে কিছু পেড টপিক সাবজেক্ট আছে যেখান থেকে আমাকে নাম্বার ক্যারি করার সুযোগটা অনেক বেশি। তার মধ্যে হচ্ছে প্যাথো, ফার্মা, মাইক্রো, এই তিনটা সাবজেক্ট ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ এই তিনটা সাবজেক্ট থেকে আমি নাম্বার অনেক বেশি ক্যারি করতে পারি। বিকজ এইখান থেকে নতুন করে কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার সুযোগটা কম এবং লিমিটেড কিছু টপিক আমাকে পড়তে হবে, ভালো করে রিভাইজ করতে হবে, আমাকে আয়ত্ত নিতে হবে, তখনই আমরা এই জায়গাগুলো থেকে নাম্বার ক্যারি করতে পারবো। এবং বাকি সাবজেক্ট থেকেও এমন না যে আমি নাম্বার ক্যারি করতে পারবো না, অবশ্যই পারবো, কিন্তু রিলেটিভলি একটু ডিফিকাল্ট, বাট দ্যাট ডাজন্ট মিন যে আসলে ওই সাবজেক্টগুলো অনেক বেশি ডিফিকাল্ট বা নাম্বার ক্যারি করা যাবে না। তো আমরা শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে হিলিংস, হেমোডাইনামিক্স এই চ্যাপ্টার থেকে প্যাথোলজি থেকে কোশ্চেন আসতে পারে, রিলেটেড টু ফিজিওলজি থেকে আসতে পারে, আবার হচ্ছে আপনার ফ্যাকাল্টির সাবজেক্ট থেকেও টপিক থেকেও কোশ্চেন চলে আসতে পারে। এবং ফ্যাকাল্টির স্পেশালি যারা এমএস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, অর্থাৎ সার্জারি অথবা গাইনি থেকে দিবেন, তাদের জন্য এই টপিকটা, এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সিঙ্গেল বেসড কোশ্চেন এখন অ্যাড করেছে, তো কোন বিষয়গুলো আমাকে জানতে হবে সিঙ্গেল বেসডের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি থ্রু আউট দ্য ক্লাস বলে দিব। এবং কিছু টপিক থাকবে ইনফিনিটি স্টার, অর্থাৎ ওই টপিকগুলো আমি না পড়ে একেবারেই পরীক্ষাতে আমি যাব না এবং আমাকে খুব ভালো করে জানতে হবে। আর কিছু টপিক আমি বলে দিব 2 স্টার, 3 স্টার, কিছু টপিক আমি বলে দিব যেটা রিডিং পড়তে হবে। সো যেটাকে যেই পরিমাণ গুরুত্ব দিব আপনাদেরও সেই পরিমাণ গুরুত্বটাই দিতে হবে। তাহলে দেখবেন যখন দিন শেষে পরীক্ষার সময় চলে আসবে, এতগুলো প্রত্যেকটা সাবজেক্টের এত এত টপিক, তখন পড়াটা আমার কাছে গোছানো হয়ে যাবে এবং আমি বুঝে যাব যে আমাকে এই লাইনে হাঁটতে হবে। এবং কোশ্চেন অ্যানালাইসিস, যে আমি কি কি কোশ্চেন পড়বো, কি কি কোশ্চেন আমাদের আসছে, রিপিটেশন হচ্ছে, এই জিনিসটা আমাকে জানতে হবে। বিকজ যদিও বলে থাকে যে রেসিডেন্সি পরীক্ষাতে আগে কোশ্চেন সলভ করলে অনেক ভালো করা যেত, বাট এই জিনিস থেকে গত 4 বছর ধরে সরে এসেছে। একটু কনসেপশন বেসড কোশ্চেন বা একটু টেকনিক্যাল কোশ্চেন দেওয়ার প্রবণতাটা বেশি। সো আমাদের এখান থেকে যে সাবজেক্টগুলো, টপিকগুলো বোঝার বিষয়, সেটা আমরা খুব ভালো করে বুঝে নিব, আর যে বিষয়গুলো আমাকে মুখস্থ করতে হবে সেটা আমরা ওইভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, তো আমরা প্রসিড করি। প্রথম টপিক যেটা হচ্ছে এই হিলিংস। প্রথমে আমরা এতটুকু তো আমরা বুঝি যে বেসিক কথা, যে হিলিংস মানে কি, আমার বডিতে কোনো উন্ড হলো সেটাকে যে রিপেয়ার করছে সেই প্রসেসটাকে আমরা নামটাকে দিচ্ছি হিলিং, তাই না? এখন হিলিং করার জন্য আমাকে কিছু বেসিক কিছু কথাবার্তা জানতে হবে, আমাদের সেলের মরফোলজি, সেলের ফিচার জানতে হবে, কোন সেলের রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে সেলের রিজেনারেশন করতে পারে কিনা, কোনগুলো পার্মানেন্ট সেল, কোনগুলো স্টেবল সেল, এই কিছু সাবজেক্ট টপিক আছে, আমাকে এগুলো ভালো করে জানতে হবে। এবং এই যে দেখুন যে রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর বেস করে আমরা সেলকে 3 ভাগে ভাগ করতে পারি, এই যে টপিকটা, এটা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এবং এখান থেকে কি কি পড়তে হবে আগে জানতে হবে, ডেফিনেশনগুলো জানতে হবে, যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, স্টেবল সেল অ্যান্ড পার্মানেন্ট সেল। 3টা ডেফিনেশন জানতে হবে এবং এক্সাম্পল, দ্যাটস ইট। তাহলে রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর বেস করে আমরা সেলকে 3টা ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, স্টেবল সেল অ্যান্ড পার্মানেন্ট সেল। 3টা ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল। তাহলে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল কারা? Cells of labile tissues proliferate throughout the life by continuing the cell cycle from one mitosis to next. The example কি? সারফেস এপিথেলিয়াম যেগুলো আছে এবং হেমোপয়েটিক সেলস যারা আছে। আচ্ছা, স্টেবল সেল। আচ্ছা, এই ধরনের সেলগুলো হচ্ছে নর্মালি জি নট ফেজে থাকে, অর্থাৎ তারা সুপ্ত অবস্থা থাকে, ঘুমন্ত অবস্থা থাকে। যখন আমি স্টিমুলেশন দিব তখন তারা দে ক্যান রিজেনারেট, এটাই হচ্ছে স্টেবল সেল, বা এটা আরেকটা নাম হচ্ছে কুইনসেন্ট সেল। এখন তাহলে স্টেবল সেলের এক্সাম্পল কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, যেমন ফাইব্রোব্লাস্ট, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলস, স্মুথ মাসেল সেল, ফ্যাট সেল, কন্ড্রোসাইট, অস্টিওসাইট, প্যারেনকেমাল সেলস অফ লিভার, প্যানক্রিয়াস, কিডনি অ্যান্ড রেস্টিং, লিম্ফোসাইট অ্যান্ড আদার লিউকোসাইটস। মানে অর্থাৎ এই সকল কিছুই হচ্ছে আমার স্টেবল বা কুইনসেন্ট সেলের এক্সাম্পল। এবার আসি পার্মানেন্ট সেল। 3টা পার্মানেন্ট সেল আপনাকে একদম ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে নিউরনস,
কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্কেলেটাল মাসেল। আমি আবার বলছি, নিউরনস, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল, এই সেলগুলো কখনোই একবার নষ্ট হয়ে গেলে আর রিজেনারেট করতে পারে না। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে মনের মধ্যে আসতে পারে যে এত এক্সাম্পল আমি মনে রাখবো কিভাবে। যখন পড়াটা অনেক বেশি হয়ে যাবে, মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন আপনি টেকনিক অ্যাপ্লাই করবেন যে আমি পার্মানেন্ট সেল আর হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেলটা মনে রাখি, বাকিটা যদি আমি স্টেবল সেল আমার মনে নাও থাকে, আমি বাকিগুলো দিয়ে কিন্তু অ্যান্সার এক্সক্লুশন করে করে আমি অ্যান্সার করতে পারবো যদি চলে আসে। সো আমাকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সো ইনফিনিটি স্টার টপিক হচ্ছে এই রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর বেস করে আমরা সেলকে কয় ভাগে ভাগ করতে পারি। আমরা একটু প্রিভিয়াস এর কোশ্চেন দেখে নিই, তাহলে আমরা বুঝে যাবো যে না এই জায়গা থেকে কোশ্চেন কত বেশি চলে আসছে। যেমন একটা কোশ্চেন, সেলস দ্যাট আন্ডারগো হাইপারপ্লাসিয়া অন স্টিমুলেশন। আমি তাহলে কি বলেছি যে স্টেবল সেল হচ্ছে সেই সকল সেল যারা সুপ্তাবস্থায় থাকে এবং যখন আমি স্টিমুলেশন দিব তখন তারা রিজেনারেট করবে। তো অন স্টিমুলেশন তার মানে হচ্ছে এক্সাম্পল চাচ্ছে স্টেবল সেলের। যেমন এখানে বলেছে হেপাটোসাইট, কার্ডিয়াক মায়োসাইট, ইউটেরাইন স্মুথ মাসল সেল, নিউরনস এন্ড থাইরয়েড ফলিকুলার সেলস। যেমন হেপাটোসাইট, ইউটেরাইন স্মুথ মাসল সেল and thyroid follicle cell, these all are the example of stable cell. Second question, stable tissues, same কথা, যেমন বলেছে proliferate throughout life, তো এটা কি হবে? False. Have a low level of replication, যে on stimulation replicate করছে, can undergo rapid division in response to stimuli, যেটা আমরা একটু আগে বললাম। আর non dividing tissue, false, they can divide on stimulation, are considered to be in the G0 stage of the cell cycle। আমি একটু আগে বললাম যে সেল সাইকেলের G0 ফেজে থাকবে হচ্ছে স্টেবল টিস্যু, যখন স্টিমুলেশন দিব G1 ফেজে চলে যাবে। আচ্ছা, প্রসেস অফ রিপেয়ার বাই হিলিং। হিলিং এর প্রসেসে যে কিছু কথাবার্তা আছে সেটা হচ্ছে প্রথমে জানতে হবে, যেটা 5টা পয়েন্ট আছে, যেমন অ্যাঞ্জিওজেনেসিস বা ফর্মেশন অফ ব্লাড ভেসেল, ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন, ডিপোজিশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, টিস্যু রিমডেলিং অ্যান্ড স্কার ফর্মেশন। এই বেসিক কথা থেকে আমি একটু সরে এসে আমি একটু ইলাবোরেটলি কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা একটু লিখে নেবেন যখনই ক্লাসটা করবেন। আচ্ছা, বা ফেজেস অফ উন্ড হিলিং আমাকে জানতে হবে। একটা উন্ড সেটাকে হিল হচ্ছে, তার 3টা ফেজ আছে। 3টা ফেজের নাম হচ্ছে ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ অ্যান্ড রিমডেলিং ফেজ। 3টা ফেজের নাম হচ্ছে ইনফ্লামেটরি, প্রলিফারেটিভ অ্যান্ড রিমডেলিং ফেজ। লিখে রাখেন, ইনফ্লামেটরি ফেজের ডিউরেশন হচ্ছে 2 থেকে 3 দিন, 2 to 3 days, এবং সেল হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, দ্যাট ইজ নিউট্রোফিল। সো ইনফ্লামেটরি ফেজের টাইম ডিউরেশন হচ্ছে 2 to 3 days, এবং সেল হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, দ্যাট ইজ নিউট্রোফিল। প্রলিফারেটিভ ফেজ 3rd day to 3rd week ডিউরেশন। এটার ফিচারগুলো লিখে রাখেন, প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট, angiogenesis, reepithelialization of wound surface, appearance of granulation tissue, and increased collagen deposition. Proliferation of fibroblast, angiogenesis, reepithelialization of wound surface, appearance of granulation tissue, and collagen deposition. The last one is remodeling phase. রিমডেলিং ফেজে হচ্ছে এই যে কোলাজেন ফর্মেশন হচ্ছে, সেই কোলাজেন তৈরি হচ্ছে, কোলাজেনের ম্যাচুরেশনটা হবে, যে টাইপ 1 কোলাজেন রিপ্লেসিং দ্য টাইপ 4, আনলিস রেশিও হচ্ছে 4:1। এসবি এর জন্য লিখে রাখেন যে এসবিএ, টাইপ 1 কোলাজেন টাইপ 4 কে রিপ্লেস করবে, রেশিও হচ্ছে 4:1। এটা হচ্ছে রিমডেলিং ফেজ, এবং এই ফেজে উন্ডের ভাস্কুলারিটি কমে যায়, ডিক্রিজ উন্ড ভাস্কুলারিটি, এবং উন্ড কন্ট্রাকশন হবে ডিউ টু এই ফাইব্রোব্লাস্ট অ্যান্ড মায়োফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি। তাহলে আমরা ফেজেস অফ উন্ড হিলিং 3টা ফেজ খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেলাম, যে ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ অ্যান্ড রিমডেলিং ফেজ। তো রিমডেলিং ফেজ থেকে আমরা একটা এসবিএ কোশ্চেন পেয়ে যাচ্ছি, যে টাইপ 1 রিপ্লেসিং টাইপ 4 কোলাজেন আনটিল রেশিও হচ্ছে টাইপ 3 কে রিপ্লেস করছে, রেশিও হচ্ছে 4:1। আরেকটা ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু। রেসিডেন্সি পরীক্ষায় যদি আপনি অ্যাপিয়ার করতে চান এবং এই গ্র্যানুলেশন টিস্যু না পড়ে যান, তাহলে আপনার দিন খারাপ যাবে। এবং এখান থেকে কি কি পড়তে হবে? এভরিথিং, ডেফিনেশন অফ গ্র্যানুলেশন টিস্যু, কন্টেন্টস অফ গ্র্যানুলেশন টিস্যু,
কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না। তাহলে ডেফিনেশন অফ গ্রানুলেশন টিস্যু, কন্টেন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যু, কোথায় কোথায় পাওয়া যায় এবং কোথায় পাওয়া যায় না। প্রথমে আসি গ্রানুলেশন টিস্যু কি। এটা হচ্ছে ইম্যাচিউর মেসেনকাইমাল টিস্যু উইথ proliferation অফ ফাইব্রোভাস্কুলার টিস্যু। এটা আপনার লেকচার শিটে যে সংজ্ঞাটা আছে সেটা পড়লেই হবে। যেটা এখান থেকে ভুল করেন সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই ডেফিনেশনের মধ্যে দেখেন যে সেকেন্ড লাইনে লেখা আছে মেইনলি লিম্ফোসাইট অ্যান্ড মেবি প্লাজমা সেল। যখন আপনাকে কোশ্চেন করবে এই যে মেইনলি লিম্ফোসাইট এই জায়গায় বলে দিবে যে ওকেশনালি লিম্ফোসাইট, তখন অ্যান্সার ফলস হয়ে যাবে। তো এই যে ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো আমাকে নোটিস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং মেবি প্লাজমা সেল বলে দিবে মেইনলি প্লাজমা সেল, তখন এই যে যে একটা শব্দ চেঞ্জ করে দিল, চেঞ্জ করার সাথে সাথে কোশ্চেনের অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু নোটিস করতে হবে। এই গ্রানুলেশন টিস্যুর ডেফিনেশন থেকেও আমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন চলে আসছে, সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা পড়তে হবে। আচ্ছা, গ্রানুলেশন টিস্যুর কন্টেন্ট কি কি আছে? ফাইব্রোব্লাস্ট, ব্লাড ভেসেলস, extracellular matrix, macrophage, neutrophil, mast cell, RBC, lymphocyte, collagen fiber type 3, plasma cell, eosinophil, এই যে সকল কথাবার্তা আছে এগুলো আমাকে একটু জানতে হবে। এবং ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, পিঙ্ক থাকবে কালার, ইজিলি ব্লিডস অন টাচ, কোনো নিউরোলজিক্যাল সেন্সেশন থাকবে না। গ্রানুলেশন টিস্যুতে সেন্সেশন থাকে না, বাট অনেক বেশি অ্যাঞ্জিওজেনেসিস হয়, সেজন্য ইজিলি ব্লিড অন টাচ। কালারটা কি হবে? পিঙ্ক হবে। আচ্ছা, এবং এই গ্রানুলেশন টিস্যু আরেকটা ফিচার হচ্ছে সে হচ্ছে যে কোনো ইনফেকশনটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, যেমন একটা কোশ্চেন দেখি আমরা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব যে গ্রানুলেশন টিস্যু ইজ কম্পোজড অফ। তাহলে যে আমরা কন্টেন্টটা পড়লাম, দেখে নিলাম যে কি কি দ্বারা গ্রানুলেশন টিস্যু হচ্ছে, ফর্মেশন হচ্ছে, সেই জিনিসগুলো এখানে কোশ্চেনে চলে আসছে। তো এখানে যেটা ভুল হয় সেটা বলে দিচ্ছি, যেমন যে সেকেন্ড অপশন দেখেন যে ইপিথিলয়েড সেলস, তো এটা অনেকে ট্রু দিয়ে আসে। তো এটা মনে রাখতে হবে ইপিথিলিয়াল সেল হচ্ছে গ্র্যানুলোমাতে একটা সেল, যেটা গ্র্যানুলোমাতে পাওয়া যায়, নট ইন গ্র্যানুলেশন টিস্যু। সো আপনাকে এটাও পড়তে হবে যে গ্র্যানুলেশন টিস্যু এবং গ্র্যানুলোমার পার্থক্যটা আপনাকে পড়তে হবে, এবং এটা দুইটা স্টার দিয়ে রাখবেন। এটা যখন আমরা শীট দাগিয়ে দিব তখন আমি বলে দিব আবার। আচ্ছা, এখানে আবার একটু দেখে নিই যে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্র্যানুলেশন টিস্যু, যেটা বললাম পিঙ্ক, সফট গ্র্যানুলার, easily bleed on touch, insensible, resistance to infection, seen beneath the scab of skin wound, progressively invade the site of injury, and amount of granulation tissue formed depends on the size of the tissue deficit created by wound and intensity of inflammation. তো আরেকটা কথা বলি, যখন অনেক বেশি গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হবে তখন সেটার একটা টার্ম আছে, সেটাকে কি বলে আপনারা কি জানেন? আচ্ছা, সেটা হচ্ছে প্রাউড ফ্লেশ। তো অনেকেই সেটাকে ভুল করে, কেন জানি হাইপারট্রফিক স্কার আর কিলোরের সাথে মিলিয়ে ফেলে। সো এই ভুলটা করা যাবে না, এবং এটা যে প্রাউড ফ্লেশ এটা একটা সিঙ্গেল বেসড কোশ্চেন, এটা দাগ দিয়ে রাখতে পারেন। আচ্ছা, গ্রানুলেশন টিস্যু ফাউন্ড ইন, এবার হচ্ছে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? উন্ড, আলসার, সাইনাস ট্র্যাক্ট, পায়োজেনিক গ্রানুলোমা, ফিস্টুলা, ওয়াল অফ অ্যাবসেস। যদি পরীক্ষায় অপশন আসে শুধু অ্যাবসেস তাহলে আমি ট্রু দিব, যদি আসে ওয়াল অফ অ্যাবসেস তাহলে ট্রু দিব, এখানে কনফিউশন রাখা যাবে না। এই যে আমার একটা কোশ্চেন এসে 2017 সালে, গ্রানুলেশন টিস্যু ইজ ফাউন্ড ইন, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? দেখেন কোশ্চেন কিন্তু সবই কিন্তু কমন টপিক, কমন ইজি কোশ্চেন, বাট তারপরও ভুল হবে বিকজ আমি একটা দুইটা অপশন ভুলে যাব, এবং সেটা ওভারকাম করার ওয়ে হচ্ছে আপনাকে এটা বারবার পড়তে হবে। একই জায়গা থেকে দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে প্রত্যেকবার কোশ্চেন চলে আসছে। গ্রানুলেশন টিস্যু ইজ ফাউন্ড ইন দ্য সেম কোশ্চেন, পারা যাবে আশা করি। তো এবার একটু আবার লেকচার শিটে আপনারা চলে আসেন, আমি একটু দাগিয়ে দিই। হ্যাঁ, একটু রিক্যাপিচুলেট করি। প্রথমে হচ্ছে রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর বেস করে বলেছিলাম, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা দাগ দিবেন। ঠিক আছে, কম্পোনেন্ট অফ হিলিং যেটা বললাম, এবং আমি যেটা বলে দিলাম ফেজেস অফ উন্ড হিলিং, সেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। এবং অ্যানজিওজেনেসিস, শুধু অ্যানজিওজেনেসিস এটাতে 3টা স্টার দিয়ে রাখেন, অ্যানজিওজেনেসিস। আচ্ছা, গ্রোথ ফ্যাক্টর ইনভলভড ইন রিজেনারেশন, আপনাদের লেকচার শিটে পাবেন 4টা গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, কেরাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর। এটাকে একটা দাগ দিয়ে রাখেন, একটা স্টার দিয়ে রাখেন, এটা রিডিং পড়ে রাখবেন।
গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড ইনহিবিটরস ইন উন্ড হিলিং প্রসেস। কিছু গ্রোথ, একটা টেবিল আছে দেখেন, সেই গ্রোথ ফ্যাক্টরে অনলি নামগুলো পড়বেন, সেটাও রিডিং, মুখস্থ না থাকলেও সমস্যা নেই, বাট জাস্ট পড়ে রাখবেন, রিডিং পড়ে রাখবেন শুধু নামগুলা। গ্রোথ ফ্যাক্টরস ইনভলভড ইন রিজেনারেশন অ্যান্ড রিপেয়ার। আচ্ছা, এবার হচ্ছে কোলাজেন। আপনার লেকচার শিটে চলে আসেন। কোলাজেন কাকে বলে? আর টিপিক্যালি কম্পোজড অফ 3 সেপারেট পলিপেপটাইড চেইন। কোলাজেন হচ্ছে বেসিক্যালি একটি প্রোটিন, 3টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হবে, এবং এটা হচ্ছে রোপ লাইক একটা স্ট্রাকচার, ট্রিপল হেলিক্স স্ট্রাকচার। এই যে রোপ লাইক ট্রিপল হেলিক্স, এটাকে গোল করে মার্ক করে লিখে রাখেন SBA। এবং কোলাজেনের হচ্ছে কিছু টাইপ আছে, টাইপ 1 to 9। এই 9টা টাইপের মধ্যে আপনি মেইনলি টাইপ 1 2 3 4 প্রথম 4টা টাইপ পড়বেন। যদি পুরোটা না পড়তে পারেন কোনো সমস্যা নাই, বাট প্রথম 4টা টাইপসের এক্সাম্পল আমাকে জানতে হবে। ক্যারেক্টারিস্টিক্স না জানলেও সমস্যা নাই, বাট এক্সাম্পল জানতে হবে। আর আরেকটা কথা লিখে রাখেন, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কোলাজেন হচ্ছে গ্লাইসিন, সিঙ্গেল বেসড অ্যান্সার। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কোলাজেন গ্লাইসিন। তারপর যেটা বলেছিলাম যে গ্র্যানুলোমা এবং গ্র্যানুলেশন টিস্যুর পার্থক্য, একটা বা দুইটা স্টার দিয়ে রাখেন। এবং ফাংশন অফ গ্র্যানুলেশন টিস্যু, এটা রিডিং দিবেন। এরপরে একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কিউটিনিয়াস উন্ড হিলিং এর মধ্যে 5টা ফেজ আছে, ফেজেস অফ উন্ড হিলিং। হ্যাঁ, ল্যাক ফেজ, ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ, ম্যাচুরেশন এন্ড উন্ড কন্ট্রাকশন। ওই যে কথাবার্তা বলেছি, এটা একটু রিডিং দিতে হবে। হ্যাঁ, টাইপস অফ উন্ড হিলিং। একটা উন্ড হিলিং হচ্ছে, সেই উন্ড হিলিংটার 2টা টাইপ আছে। আমরা একদম মাথায় ঢুকায় ফেলতে হবে আগে যে একটা উন্ড হিলিং এর 2 টাইপস। কি কি? প্রাইমারি হিলিং অর হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, অথবা সেকেন্ডারি হিলিং অর হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। এখন আমাকে জানতে হবে যে এই প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন কখন কিভাবে কি হচ্ছে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। তার আগে হচ্ছে আমি আগে জেনে নিই যে হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন অর প্রাইমারি ইউনিয়ন সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো আমাকে একটু দেখে নিই। ইমিডিয়েটলি ক্লটেড ব্লাড কন্টেনিং ফিব্রিন অ্যান্ড ব্লাড সেল, উইদিন 24 আওয়ার্স নিউট্রোফিল চলে আসছে। বাই দ্য ডে 3 মোস্ট কমনলি হচ্ছে ম্যাক্রোফেজ, গ্রানুলেশন টিস্যু, প্রলিফারেশন অফ এপিথেলিয়াল সেল। বাই ডে 5 শুধুমাত্র গ্রানুলেশন টিস্যু অ্যান্ড সারফেস কেরাটিনাইজেশন। ডিউরিং দ্য সেকেন্ড উইক proliferation of fibroblast and accumulation of collagen. By the end of the first month, cellular connective tissue. এই যে ইভেন্টসগুলো, এগুলো হচ্ছে আমাকে একটু রিডিং পড়তে হবে, জাস্ট আমার নলেজের জন্য, বিকজ যদি কোনো কোশ্চেন চলে আসে এখান থেকে, তখন যাতে আমি এটাকে বুঝে অ্যান্সার করতে পারি। আচ্ছা, যেটা আমাকে পড়তে হবে 3 স্টার বা 4 স্টার দিয়ে রাখবেন, সেটা হচ্ছে যে এই যে প্রাইমারি হিলিং এবং সেকেন্ডারি হিলিং, এই দুইটার মধ্যে পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন, সকল জিনিস কম যেখানে, সেটাই হচ্ছে প্রাইমারি হিলিং, অর্থাৎ ইনফ্লামেশন কম হবে, স্কার টিস্যু ফর্মেশন কম হবে, হ্যাঁ, উন্ড এজগুলো অ্যাপোজ টুগেদার হবে, দ্রুত হিল হয়ে যাবে, হ্যাঁ, কোনো ইনফেকশন থাকবে না। মানে ভালোটাই হচ্ছে প্রাইমারি হিলিং, বেসিক একটা কথা মাথায় নিয়ে রাখবেন আগে। আর খারাপটা হচ্ছে সেকেন্ডারি হিলিং। সেকেন্ডারি হিলিং কখন করি আমরা? যেমন একটা হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস আমরা ড্রেন করলাম, ড্রেন করে আমরা কি করি? আমরা সেখানে রেগুলার ড্রেসিং করি, তখন উন্ডের যে গ্যাপটা সেটা ভরে আসে, তখন সেই যে হিলিংটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি হিলিং বা সেকেন্ড ইন্টেনশন। তাহলে একটু দেখে নিই যে প্রাইমারি হিলিং সেকেন্ডারি হিলিং এর ডিফারেন্সগুলো। এখানে বলেছে ইনফ্লামেটরি রিঅ্যাকশন ইজ লেস মার্কড প্রাইমারিতে। দেখেন, মিনিমাম অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু, নো উন্ড কন্ট্রাকশন, মার্জিন অফ উন্ড অ্যাপোজ টুগেদার, মিনিমাম ড্যামেজ অফ টিস্যু, হিলস কুইকলি, স্মলার স্কার, নো ইনফেকশন। এগুলো সব হচ্ছে প্রাইমারি হিলিং এর ফিচার্স। তো এই ফিচার্সগুলো যখন আমি জানবো প্রাইমারি হিলিং এর, সেকেন্ডারি থেকে কোশ্চেন আসলেও আমি সেটা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, যেমন দেখেন একটা কোশ্চেন, ইন হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন দ্য উন্ডস আর উইথ সেপারেট এজেস। অর্থাৎ যদি আমার প্রাইমারি উন্ডটা অ্যাপোজ টুগেদার করাই যেত, তাহলে তো সেটা আমরা প্রাইমারি হিলিংয়েই করে ফেলতাম, প্রাইমারি রিপেয়ার বা ক্লোজার করে ফেলতাম। আর যেখানে আমরা সেকেন্ডারি ইন্টেনশনে হিলিং করছি, তার মানে কি, আমি উন্ডটাকে রেখে দিচ্ছি, গ্যাপ তৈরি হচ্ছে, ড্রেসিং করছি, উন্ড গ্যাপ পূরণ হয়ে আসছে, গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে, এবং আস্তে আস্তে উন্ডটা হিল হয়ে যাচ্ছে। তাহলে দ্য উন্ড আর উইথ সেপারেটেড এজেস, অ্যান্সার কি হবে? ট্রু। দের ইজ মোর ইন্টেন্স ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন। মাত্র কি বললাম যে সেকেন্ডারি ইন্টেনশনে
বেশি বেশি রিয়াকশন হবে। লেজার অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু আর ফর্মড, ফলস, বেশি হবে। দেয়ার ইজ উন কন্ট্রাকশন, ট্রু। রিজেনারেশন অফ প্যারেনকেমাল সেল ক্যান কমপ্লিটলি রিস্টোর দ্য অরিজিনাল আর্কিটেকচার, এটা ফলস। এটা মাথায় রাখতে হবে, কমপ্লিটলি আর্কিটেকচারটা রিস্টোর করতে পারে না। দেখেন, উন্ড হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, সেম কোশ্চেন, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। অর্থাৎ আমরা যখন কোশ্চেন আমি দেখাচ্ছি তার এই কারণ হচ্ছে যে আপনার যখন পড়বেন তখন যাতে কনফিডেন্স পান যে না এই টপিক থেকে এই জায়গা থেকেই কোশ্চেনগুলো আসে, তখন পড়তেও ভালো লাগবে যে না এটা আমি পড়তেছি, আমি অন্ধর দিকে যাচ্ছি না বা অন্ধকারে দৌড়াচ্ছি না যে এখান থেকে আসবে কি আসবি না, এই ধরনের ভয় কাজ করবে না তখন। একটা ইনফিনিটি স্টার টপিক যেটা হচ্ছে আমাদের না পড়ে যাওয়া যাবে না, ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং উন্ড হিলিং। ইনফিনিটি স্টার দাগ দিয়ে রাখেন, দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে লোকাল ফ্যাক্টরস আর একটা হচ্ছে সিস্টেমিক ফ্যাক্টরস। এটা আপনাদের শীটে যেটা আছে জাস্ট এটা একদম ভালো করে পড়ে রাখতে হবে। তো লোকাল ফ্যাক্টর কি কি আছে, যেমন লোকালি কোনো যদি ইনফেকশন থাকে তাহলে উন্ড হিলিংটা কি ডিলে হবে না কুইকলি হবে? ডিলে হবে। লোকালি যদি কোনো হেমাটোমা থাকে, যদি কোনো ফরেন বডি থাকে, যদি কোনো আয়োনাইজিং রেডিয়েশন থাকে, এই যে কিছু ফ্যাক্টর লোকাল ফ্যাক্টরে, আরও কিছু মেকানিক্যাল ফ্যাক্টর আছে। তো এই সকল লোকাল ফ্যাক্টর যেটার কারণে একটা উন্ড হিলিং ডিলে হচ্ছে না কুইকলি হিল করছে, এই ফ্যাক্টরগুলো আমাকে খুব ভালো করে জানতে হবে, এটা আপনাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে সিস্টেমিক ফ্যাক্টর কি কি আছে? কারণ নিউট্রিশনাল স্ট্যাটাস জানতে হবে, কোন কোন ফ্যাক্টর আছে, ভিটামিন এ, সি, ডি, ভিটামিন B6, এই সকল ভিটামিন, কিছু ট্রেস মেটাল ডেফিসিয়েন্সি থাকে, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো জানতে হবে। সিস্টেমে কিছু ডিজিজ যেটা আমাকে উন্ড হিলিংয়ে একটা বিশাল বড় রোল প্লে করে, সেটা হচ্ছে যেমন কারো ডায়াবেটিস মেলাইটাস বা কেউ হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, হ্যাঁ, বা কেউ ম্যালিগনেন্ট পেশেন্ট, সেই ক্ষেত্রে উন্ড হিলিং ডিলে হবে নাকি কুইকলি হবে সেটা আমাকে জানতে হবে। আমরা সবাই জানি যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ইমিউনো সাপ্রেশন, এই সকল ফ্যাক্টরগুলোতে উন্ড হিলিং ডিলে হচ্ছে। কোনো অ্যানিমিক পেশেন্ট, হ্যাঁ, ডিলে হচ্ছে। যেমন যেটা পরীক্ষায় চলে আসে যে সিস্টেমিক ফ্যাক্টর থেকে চলে আসলো যে ভিটামিন B12 উন্ড হিলিং কুইকলি করাচ্ছে, বাট B12 এর কোনো রোল নেই। অনেক সময় চলে আসে ভিটামিন, যে ভিটামিনগুলো নেই সেই ভিটামিনগুলো চলে আসে। তো আমাকে এখানে যে কটা ভিটামিন আছে, ভিটামিন সি, ভিটামিন এ, ডি, হ্যাঁ, ভিটামিন B6, প্রত্যেকটা জিনিস আমাকে ভালো করে স্পষ্টভাবে আমাকে পড়ে রাখতে হবে, ক্লিয়ার থাকতে হবে যে না এই কয়টা ভিটামিন সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, যেমন একটা কোশ্চেন, উন্ড হিলিং ইজ ডিলেইড ইন, যেমন ডায়াবেটিস মেলাইটাস, উন্ড হিলিং ডিলে হবে, রেনাল ফেলিওর ক্রনিক ডিলে হবে, ইনফেকশন হলে হবে, ভিটামিন সি ডেফিসিয়েন্সি হবে, এক্সেস প্রোটিন ইনটেক। আমার হচ্ছে উন্ড হিলিং এর জন্য কি দরকার? ফাইব্রোব্লাস্ট, কোলাজেন, তার মানে কি এগুলো কি কম্পোনেন্ট? পলিপেপটাইড। পলিপেপটাইড কি? প্রোটিন। তার মানে হচ্ছে আমার প্রোটিন যত বেশি থাকবে বডিতে তত বেশি উন্ড হিলিং কুইকলি হবে, সো এটা ফলস। উন্ড হিলিং ইজ ইম্পেয়ার্ড বাই, দেখেন একই কোশ্চেন, যেমন এক্সোজেনাস স্টেরয়েডস, থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি, যেমন কোন কোন হরমোনের রোল আছে, যেমন থাইরয়েড হরমোনের কোনো রোল নাই, হ্যাঁ, উন্ড হিলিং এ। এক্সেস মোবিলিটি অফ দ্য অ্যাফেক্টেড পার্ট, হ্যাঁ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ভিটামিন কে, দেখেন কে কথা বলা হয়েছে, প্রেজেন্স অফ আ ফরেন বডি, হ্যাঁ, ফরেন বডিতে উন্ড হিলিং ইম্পেয়ার হচ্ছে। সেম কোশ্চেন, উন্ড হিলিং ইজ ইনহ্যান্সড বাই, কে কে আছে দেখেন, সেম কোশ্চেন, একই জায়গা থেকে কোশ্চেন বারবার চলে আসছে। উন্ড হিলিং ইজ ইনহ্যান্সড বাই, উন্ড হিলিং ইনহ্যান্স করছে বা কুইকলি উন্ড হিলিং হচ্ছে কার কার কারণে? যেমন কর্টিসল ডিলে করবে, জিঙ্ক, রেস্ট নিতে হবে, অক্সিজেন, এগুলো বাড়াবে। সেম কোশ্চেন, উন্ড হিলিং ইজ ইনহ্যান্সড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সিস্টেমিক ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স উন্ড হিলিং আর। তো সিস্টেমিক ফ্যাক্টরগুলোকে আমাকে যখন চলে আসবে পার্টিকুলার বলে দিবে যে হোয়াট আর দ্য সিস্টেমিক ফ্যাক্টরস, হোয়াট আর দ্য লোকাল ফ্যাক্টরস, আমাকে দুইটা কিন্তু এক করা যাবে না, ঠিক আছে? আবার যদি বলে দেয় যে ফ্যাক্টর ডিলেইং উন্ড হিলিং, সেখানে আমাকে অপশন যদি লোকাল ফ্যাক্টর দিতে পারে, সিস্টেমিকও দিতে পারে, তখন সবটাই কিন্তু আমার ট্রু হবে। বাট যদি স্পেসিফাই করে দেয় যে হোয়াট আর দ্য লোকাল ফ্যাক্টরস অফ ডিলেড উন্ড হিলিং, তখন কিন্তু অ্যান্সারটা আরো ছোট হয়ে আসছে, মার্জিন কম। আচ্ছা, তো আমরা এই যে উন্ড হিলিং নিয়ে অনেক কথাবার্তা বলছি যে উন্ড হিলিং, উন্ড হিলিং, উন্ড হিলিং। এখন এই উন্ড হিলিং এ আমাদের বডি উন্ড হিলিং করতে গিয়ে আবার কমপ্লিকেশন কিছু ডেভেলপ করে, সেই কমপ্লিকেশন আমাকে জানতে হবে। একদম বেসিক প্রথম কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন। একটা উন্ড হিলিং এর ফার্স্ট কমপ্লিকেশন হচ্ছে যদি বলি এটা ইনফেকশন। এখন চলে আসি যে উন্ড হিলিং এর যে কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্ট যদি আমার কম থাকে বডিতে সেই জায়গায়, তাহলে কি হবে?
দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে আলসারেশন হবে অথবা উন্ড ডেহিসেন্স হবে। ঠিক আছে, যদি আমার উন্ড হিলিং এর কম্পোনেন্ট কম থাকে তাহলে দুইটা ঘটনা ঘটছে, আলসারেশন অ্যান্ড উন্ড ডেহিসেন্স। আর যদি উন্ড হিলিং এর কম্পোনেন্টগুলো এক্সেসিভ ফরমেশন হচ্ছে তাহলে কি হবে, কয়েকটা ঘটনা ঘটবে, হাইপারট্রফিক স্কার, কিলয়েড, এক্সুবারেন্ট গ্র্যানুলেশন টিস্যু বা প্রাউড ফ্লেশ যেটা বলেছিলাম, ডিসময়েডস অর অ্যাগ্রেসিভ ফাইব্রোমেটোস। এর মধ্যে আপনাকে জানতে হবে হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলয়েড। কি জানতে হবে, হাইপারট্রফিক স্কার এবং কিলয়েডের ডেফিনেশন জানতে হবে। যে অরিজিনাল যে উন্ড, সে উন্ডের মার্জিনের মধ্যে যে স্কারটা থাকবে সেটাকে বলছে হাইপারট্রফিক স্কার। আর যে যে অরিজিনাল যে উন্ড, সেই উন্ডের বিয়ন্ড দ্য মার্জিন যখন চলে যাবে সেটাকে বলবে কিলয়েড। একদম বেসিক কথা। এবং হাইপারট্রফিক স্কার আর কিলয়েডের পার্থক্যটা দুইটা স্টার দিয়ে রাখেন, পড়তে হবে হাইপারট্রফিক স্কার এবং কিলয়েডের ডিফারেন্স, অবশ্যই পড়তে হবে। আচ্ছা, যারা হচ্ছে এমএস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ট্রিটমেন্ট অফ হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলয়েড। সেটা বেলিয়ান লার্ভের কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টেই পড়তে হবে। যেমন লোকাল প্রেশার গার্মেন্টস আমরা ইউজ করে থাকি, সিলিকন জেল শিটিং, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টেরয়েড ইনজেকশন, এক্সিশন অ্যান্ড স্টেরয়েড ইনজেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে লেজার, ভিটামিন ই, পাম অয়েল ম্যাসেজ, এগুলো। এবং আরেকটা কথা মনে রাখবেন যে কিলয়েডে যদি আমি সার্জিক্যাল এক্সিশন করে দিই তাহলে সেই স্কারটা আরও বেশি আগলি হবে। এবং আরেকটু কোশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে যে কিলয়েডটা হচ্ছে কাদের বেশি হচ্ছে, মেল না ফিমেলে, কোন কোন এরিয়াতে বডি পার্টে হচ্ছে, যেমন স্টারনাম, শোল্ডার, এই কিছু রিজন আছে যে রিজনগুলোতে কিলয়েড বেশি হয়। এবং হাইপারট্রফিক স্কার কোথায় কোথায় হচ্ছে, যেমন হাইপারট্রফিক স্কার ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য বডিতে বেশি হয়, বা অল সারা বডিতে হতে পারে বাট মেইনলি ফ্লেক্সর অ্যাসপেক্টে হবে। তারপর হচ্ছে ইথনিক ভ্যারাইটি, যেগুলো কাদের হচ্ছে, ফেয়ার কমপ্লেক্সনের মানুষদের বেশি হচ্ছে নাকি ব্ল্যাকদের হচ্ছে। এই কোশ্চেনগুলো, এর বাইরে আসলে আর কোনো কোশ্চেন আসবে না। সো আমি জানি যে আমার টপিক কি, আমাকে পড়তে হবে কি কি। সো বাকিটা হচ্ছে আসলে আপনাদের উপর যে আপনারা কতটুক পড়তে পারছেন। আর আরেকটা, একটু লেকচার শিটে চলে আসেন, যেখানে হচ্ছে কিলয়েড এবং স্কার যেখানে পাবেন, সেখানে যখন চলে আসবেন সেখানে একটা উন্ড স্ট্রেংথ একটা টপিক আছে দেখবেন, সেখান থেকে একটা লাস্টের লাইন দেখবেন প্যারাতে যে উন্ড স্ট্রেংথ রিচেস অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% বাই 3 months। এটা দাগ দিয়ে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এটা হচ্ছে একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন। কমপ্লিকেশন অফ উন্ড হিলিং 3টা স্টার দিয়ে রাখেন, কিলয়েড এগুলো 3টা স্টার। আচ্ছা, লেকচার শিটে দেখবেন যে রিপেয়ার অফ বোন ফ্র্যাকচার, এখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসে না, যদি আপনি পড়তে চান এটা রিডিং দিতে পারেন, ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ইডিমা, ইডিমা হচ্ছে, এখন চলে আসি কিছু বোঝার বিষয়, আমাদের যেখান থেকে বোঝার বিষয় সেটা হচ্ছে ইডিমা হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে আপনাকে এই প্যাথো থেকে কোশ্চেন করতে পারে, আপনাকে ফ্যাকাল্টি থেকে করতে পারে, ইভেন ফিজিওলজি থেকে কোশ্চেন চলে আসতে পারে। সো ইডিমা থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, 5টা স্টার বা ইনফিনিটি স্টার টপিক। এবং আজকে আমি ইডিমাটাকে ইন শর্ট একটা ফরম্যাটে পড়িয়ে দিব এবং ওইভাবে আপনারা কজ সহ আপনারা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। তো পড়ানোর আগে আমি একটি ফিগার ড্র করব, আপনারা ওই ফিগারটা আমার সাথে সাথে আপনারা যখন যেখানেই পারেন চেষ্টা করবেন লেকচার শিটে কোনো একটা জায়গায় সুন্দর করে ড্র করে রেখে দিতে।
ফিগারটাকে এতটুকু ড্র করেন, এটা হচ্ছে লেফট হার্ট, আর্টারি, ক্যাপিলারি অ্যান্ড ভেইন। এটা হচ্ছে রাইট হার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লাড ভেসেল, এটা হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াল স্পেস, এগুলো হচ্ছে সেল, এটা হচ্ছে আমার লিম্ফ্যাটিক চ্যানেল। আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বডিতে যে সার্কুলেশন, আগে আমরা ফিজিওলজিটা বুঝি। সেটা হচ্ছে যে রাইট হার্টে, অর্থাৎ রাইট হার্ট থেকে যখন আমাদের ব্লাড কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে, ব্লাডটা পিউরিফাই হচ্ছে, হয়ে এই অক্সিজেনেটেড ব্লাড আমাদের লেফট হার্টে চলে আসছে এবং লেফট হার্ট থেকে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে অ্যাওর্টা দিয়ে যাচ্ছে না, তো এই আর্টারি থেকে, অর্থাৎ আর্টারিয়াল সার্কুলেশন শুরু হলো, সিস্টেমিক সার্কুলেশন, সেখান থেকে ব্লাডটা আবার ঘুরে আমাদের ভেনাস সার্কুলেশন দিয়ে আমাদের সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাপে ব্লাডটা ড্রেন করছে। তার মানে হচ্ছে এই আর্টারি থেকে ব্লাড যখন ভেনে যাচ্ছে, তার মানে তার মাঝখানে একজন কেউ আছে সংযোগকারী, তাকে আমরা কি বলছি, ক্যাপিলারি, তাই না? এই যে হচ্ছে আমাদের ক্যাপিলারি। যখন আমাদের বডিতে এই যে সার্কুলেশনটা সারা প্রতিনিয়তই হচ্ছে, আর্টারি থেকে ক্যাপিলারি হয়ে ভেনে গিয়ে রাইট হার্টে আবার ড্রেন করছে। এবং ক্যাপিলারিতে ক্যাপিলারি হচ্ছে পোরাস, মাইক্রোপোর থাকে। তো যখন এই পোর দিয়ে কিছু পরিমাণ এই যে ফ্লুইড এই ইন্টারস্টিশিয়াল স্পেসে সবসময় চলে আসছে, তো যেই প্রেসারে, অর্থাৎ যেই ফোর্সে, যেই প্রেসারের কারণে এই ফ্লুইডটা এখানে চলে আসছে, সেই প্রেসারটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। অর্থাৎ এই যে এখান দিয়ে সার্কুলেশন হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে, তার মধ্যে দিয়ে কিছু কিছু ফ্লুইড আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রতিনিয়তই চলে আসছে। এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আচ্ছা, আর আমাদের ব্লাডের কম্পোনেন্টের মধ্যে আমরা পড়েছি না, অ্যালবুমিন, গ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন। তো এগুলো হচ্ছে প্রোটিন সাবস্টেন্স বা নেগেটিভলি চার্জ পার্টিকেল। ধরলাম এটা হচ্ছে একটা অ্যালবুমিন, নেগেটিভলি চার্জ, ওর নিজের একটা প্রেসার আছে, ওর দিকে পানি ধরে রাখতে চায়, ওর যে এই যে প্রেসার, এই প্রেসারটাকে বলা হচ্ছে অনকোটিক প্রেসার বা অসমোটিক প্রেসার। অর্থাৎ আমাদের বডিতে প্রতিনিয়তই এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং অনকোটিক প্রেসার বিদ্যমান এবং তার একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সের কারণে আমাদের বডিতে যখন নর্মাল থাকবে, আমাদের বডিতে ইডিমা হচ্ছে না, পানি জমা হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের একটা মান আছে এবং অনকোটিক প্রেসারেরও একটা মান আছে, দেখবেন দুটার মান কিন্তু সমান না, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা একটু বেশি। তাহলে আমার কোশ্চেন আসতে পারে না, তাহলে সবসময় তো একটা অ্যামাউন্ট অফ ফ্লুইড এখানে থেকে যায়, তাহলে তো আমরা সবাই ইডিমেটাস হয়ে যেতাম। ব্যাপারটা সেই রকম না। এই যে এক্সেসিভ যে অ্যামাউন্ট অফ ফ্লুইড এই স্পেসে রয়ে যায়, এই ফ্লুইডটা এই লিম্ফ্যাটিক সার্কুলেশন দিয়ে রাইট হার্টে ড্রেন করছে। এটা হচ্ছে বেসিক ফিজিওলজি। এখন যদি আমি প্যাথোলজি চিন্তা করি, প্যাথোলজি মানে হচ্ছে ইডিমা ডেভেলপ করবে। আর ইডিমার সংজ্ঞা কি? এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড যখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হচ্ছে, তাই না? এটাকে বেসিক আমরা ইডিমা বলি। কিন্তু যদি আরও স্পেসিফিক করতে বলি, তাহলে হচ্ছে ইন্ট্রাসেলুলারলিও ইডিমা হতে পারে। যখন শকের পেশেন্ট, যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প অল্টার হয়ে যাবে, যখন সোডিয়াম 3টা সেলের ভিতরে ঢুকবে, তখনও পানি নিয়ে যাবে, সেলুলার সোয়েলিং হবে, সেটা এক ধরনের ইডিমা। বাট আমরা সেখানে আজকে যাব না। আচ্ছা, তার মানে হচ্ছে লিম্ফ্যাটিক সার্কুলেশন দিয়ে রাইট হার্টে বাকি যে ফ্লুইডটা ছিল সেটা ড্রেন করছে। এখন আমি যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়িয়ে দিই, তাহলে ইডিমা হতে পারে। যদি আমি অনকোটিক প্রেসারটাকে কমিয়ে দিই, তাহলে ইডিমা হতে পারে। আচ্ছা, যদি আমি অনকোটিক প্রেসারটাকে বাড়ায় দিই, তাহলে কি ইডিমা হবে? কারণ ওর তো পানি উপরের দিকে নিয়ে যাওয়ার কথা, ব্লাড এখান থেকে উপরে নেওয়ার কথা ব্লাড ভেসেলে। সো অনকোটিক প্রেসার যদি আমি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ইডিমা হবে না। এই যে আমরা পড়ে আসছি সারা জীবন যে ইডিমার প্যাথোফিজিওলজি বা প্যাথোলজি, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ডিক্রিজ কলোয়েডাল অসমোটিক প্রেসার। হয়তো বুঝে পড়েছি বা না বুঝে পড়েছি, বাট আশা করি এখন জিনিসটা আমরা একটু ক্লিয়ার হলাম। এখন কথা হচ্ছে যে এই যে এটা মোটামুটি এই কারণে আমাদের বডিতে ইডিমা হচ্ছে,
তাহলে ইডিমা এখন কেন কেন হচ্ছে, আমার কজের দিকে আসতে হবে। ইডিমার সংজ্ঞা বুঝলাম, একটা বেসিক ধারণা বুঝলাম যে আমরা এইভাবে আমাদের ইডিমা হচ্ছে, ডেফিনেশন কি। আচ্ছা, যদি কোনো কারণে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় ডিউ টু এনি কজ, সেই কজটা হতে পারে না আনকন্ট্রোল হাইপারটেনশন, যার ফলে এখানে প্রেশার বেশি, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, ইডিমা হতে পারে। আচ্ছা, যদি একটা পেশেন্টের সিকেডি থাকে, নর্মালি আমাদের ইউরিনিক অ্যালবুমিন পাস করে না। যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে তখন অ্যালবুমিন পাস করছে। যদি অ্যালবুমিন পাস করে, আমার বডিতে ব্লাডে অ্যালবুমিন কমে যাবে। অ্যালবুমিন কমে যাওয়া মানে হচ্ছে অনকোটিক প্রেশার কমে যাচ্ছে, তাহলে ইডিমা হবে। যদি আমার একটা পেশেন্টের সিএলডি থাকে, ক্রনিক লিভার ডিজিজ, লিভারের সিনথেটিক ফাংশন কি, ফাংশন হচ্ছে অ্যালবুমিন সিনথেসিস করা, তাহলে অ্যালবুমিন সিনথেসিস করতে না পারে, তাহলে অনকোটিক প্রেশার কমে যাবে, কারণ এই যে প্রোটিন যে পার্টিকেলগুলো এগুলো নাই, তখন ইডিমা ডেভেলপ করবে। যদি ভেনাস কনজেশন হয় তখন ইডিমা ডেভেলপ করবে। আচ্ছা, যদি আমি লিমফ্যাটিক এই চ্যানেলে আমি একটা অবস্ট্রাকশন তৈরি করে দিই, ব্লকেজ দিয়ে দিই, বাধা দিয়ে দিই, তখন কি এই যে ফ্লুইডটা এটা যেতে পারবে না, তখনও ইডিমা হবে। সো লিমফ্যাটিক অবস্ট্রাকশন ইজ অ্যানাদার কজ অফ ইডিমা। এখন সবকিছু বলার পরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে ডিউ টু এনি ইনফেকশন, যে কোনো ইনফেকশনে ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন হলে এই যে ক্যাপিলারি যে পোরগুলো আছে না, এগুলো গ্যাপগুলো বেড়ে যায়, ভাস্কুলার পারমিয়াবিলিটি অনেক বেশি বেড়ে যায়, তখন ঘটঘট করে পানি ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, তখন ইডিমা হয়। তাহলে এখন সব কথার মূল কথা হচ্ছে, আমরা যে কজগুলো পড়লাম, যেমন যে লিমফ্যাটিকটা বললাম, এটা হচ্ছে একটা লোকাল কজ অফ ইডিমা। আর এই যে যদি রাইট হার্ট ফেলিওর হয়, তখন তো এই সার্কুলেশনটা মেনটেন হচ্ছে না, এই যে পানির কথা বলছি, পানি তো রাইট হার্টে যাচ্ছে না, তখন ইডিমা হবে। আমরা জানি রাইট হার্ট ফেলিওরে বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে ইডিমা হচ্ছে। তাহলে যখন সিস্টেমিক কজ বলবো, এই যে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হ্যাঁ, বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এই সকল ব্যাপারগুলো যেখানে জেনারেলাইজড আমার বডিতে পানি চলে আসছে, সেটাকে আমার জেনারেলাইজড ইডিমা। আর যখন লোকাল চিন্তা করব, লোকালি কোনো ইনফেকশন, লিমফ্যাটিক অবস্ট্রাকশন, এই ধরনের কজগুলো হচ্ছে লোকালাইজড কজ অফ ইডিমা। সো লোকালাইজড কজ অফ ইডিমা অ্যান্ড জেনারেলাইজড কজ অফ ইডিমার এক্সাম্পল ইনফিনিটি স্টার, এটা পরীক্ষায় আসে, প্রায়ই আসে, এটা আমাকে জানতে হবে। এখন এই যে আমি ইনফেকশনের কথা বললাম, মনে রাখতে হবে শুধুমাত্র ইনফেকশনের কারণে যে ইডিমাটা হচ্ছে, অর্থাৎ ইনফ্লামেশন হয়ে যে ইডিমাটা হচ্ছে, সেই সকল ফ্লুইডকে বলা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড। আমি আবারও বলছি, ইনফ্লামেশন হয়ে যে ফ্লুইডটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইডিমা হচ্ছে, সেই ইডিমাকে বলা হয় এক্সুডেটিভ ফ্লুইড। আর বাকি সকল যে কজ ইডিমার, সবগুলাই হচ্ছে ট্রান্সুডেটিভ ফ্লুইড। এটা একদম ভোলা যাবে না, পরীক্ষায় আসবে what are the causes of exudative fluid edema or what are the causes of transudative fluid, এবং এটাও আসবে যে এক্সুডেটিভ ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সুডেটিভ ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স। যখন এই পোরগুলো বড় হয়ে যাবে, এই যে প্রোটিনগুলো যে নর্মালি ক্যাপিলারি দিয়ে পাস করতো না, তারাও তখন পাস করবে। সো যখন পাস করবে, সো প্রোটিন কন্টেন্ট এই ইনফেকশনের কারণে যে ফ্লুইডটা আসবে, বেড়ে যাবে, সেটা হচ্ছে রিচ, হাই হবে। সো অপশন চলে আসে, পরীক্ষা আসে যে প্রোটিন রিচ ফ্লুইড ইন এক্সুডেটিভ ইডিমা, ট্রু ফলস, তখন আপনার অ্যান্সার ট্রু হবে। সো এই যে বেসিক কথাটা, ইডিমার ডেফিনেশন, প্যাথোফিজিওলজি, লোকাল কজ, সিস্টেমিক কজ, এক্সুডেটিভ ফ্লুইড, ট্রান্সুডেটিভ ফ্লুইড, হ্যাঁ, এবং কোনটার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে। যদি পরীক্ষা আসে এক্সাম্পল অফ ট্রান্সুডেটিভ ফ্লুইড, ট্রান্সুডেটিভ ইডিমা, এক্সাম্পল অফ এক্সুডেটিভ যখন চলে আসবে, তখন এক্সুডেটিভ বললেই আপনি শুধু ইনফেকশনের কজগুলা, অপশনগুলা পরীক্ষায় খুঁজবেন। এক্সুডেটিভ মানেই ইনফেকশন, আর বাকি সব কিছু ট্রান্সুডেটিভ। তাহলে মোটামুটি আমরা ইডিমার একটা ভালো ধারণা আশা করি আমরা পেয়েছি। এখন আমাদের ইডিমা থেকে কি কি পড়তে হবে আমি আবারও বলে দিচ্ছি। যেমন দেখেন এই স্লাইডটা, ফ্যাক্টরস টেন্ডিং টু কজ মুভমেন্ট অফ ফ্লুইড আউটওয়ার্ডস ফ্রম দ্য ক্যাপিলারিস। এই যে এই পুরো এটা আমি যে বলেছি যে প্রেশার, কত প্রেশারে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, কলোয়েডাল অসমোটিক প্রেশার, এটা এক্স্যাক্টলি এখান থেকে কোশ্চেন চলে আসে। ইভেন
মানে যদি কপাল খারাপ থাকে তাহলে হচ্ছে কত মিলিমিটার অফ মার্কারি এটা চলে আসতে পারে, বাট কখনো এটা দেয়নি। আপনাকে জানতে হবে যে ফোর্সেস টেন্ডিং টু কজ অ্যাবজর্পশন অফ ফ্লুইড ইনটু দ্য ক্যাপিলারিজ। তো ওই যে ক্যাপিলারি দিয়ে ফ্লুইডটা কে নিয়ে যাচ্ছে, আমি একটু আগে দেখালাম ফিগারের মধ্যে যে অনকোটিক প্রেশার, যেটা প্লাজমা কলয়েড অসমোলিক প্রেশার দেখেন 28। সো এটা আমাকে খুব ভালো করে পড়তে হবে। এই দেখেন একটা কোশ্চেন চলে আসছিল, ফোর্সেস কজিং আউটওয়ার্ড মুভমেন্ট অফ ফ্লুইড অ্যাট দ্য আর্টারিয়াল এন্ড অফ ক্যাপিলারি আর। সো আশা করি এটা পারা যাবে এখান থেকে পড়লে। লোকালাইজড ইডিমার কজ, জেনারেলাইজড ইডিমার কজ, দেখেছেন জেনারেলাইজড ইডিমার সকল বড় বড় কজ, কার্ডিয়াক ইডিমা, রেনাল ইডিমা, হেপাটিক ইডিমা, হ্যাঁ, নিউট্রিশনাল ইডিমা যেগুলো বলেছিলাম, যা বলেছে এক্স্যাক্টলি কথাগুলো এখানে লেখা আছে এবং আপনাকে এটা জানতে হবে। কজেস অফ লোকালাইজড ইডিমা পাওয়া যাবে। জেনারেলাইজড ইডিমা ডেভেলপস ইন, এগুলো পাওয়া যাবে এবং পারতে হবে, এগুলো ভুল করলে মাফ নাই। সো ইডিমার যে যেই ফিগারটা দেখিয়ে যেই জিনিসটা বুঝিয়েছি জাস্ট এতটুকু মাথায় রাখেন, ইনশাল্লাহ আপনি আটকাবেন না পরীক্ষায়। প্যাথোফিজিওলজিক ক্যাটাগরিজ অফ ইডিমা, এটা একটু রিডিং দিয়ে রাখবেন। এটা ওই যে কজগুলো পড়ে এটা পড়লে আশা করি আর কোনো কিছু বাকি থাকবে না আপনার। ইডিমা ইজ সিন ইন অ্যারাউন্ড দ্য অ্যাবসেস, ইন এ হিলিং উন্ড, ইন এ ফাইব্রোসিস এরিয়া। হ্যাঁ, ফাইব্রোসিসের এরিয়াতে কোনো ইডিমা থাকবে না, স্কার টিস্যুতে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। ইন আ লিম্ফ ফলোইং রিমুভাল অফ আ ড্রেনিং লিম্ফ নোড, ট্রু। এই যে এক্সুডেটিভ ফ্লুইড ট্রান্সুডেটিভ ফ্লুইডের ডিফারেন্স, এটা 3টা স্টার দিয়ে রাখেন। হ্যাঁ, দেখেন এক্সুডেটিভ হচ্ছে ইনফ্লামেটরি, বলেছিলাম না এক্সুডেটিভ মানে ইনফেকশন, ইনফেকশন মানে ইনফ্লামেশন। প্রোটিন কন্টেন্ট হাই, দেখেছেন, স্পেসিফিক গ্র্যাভিটি হাই। সেল কি পাওয়া যাবে, প্লেন্টি অফ ডোজ অফ ইনফ্লামেশন, নিউট্রোফিল, লিম্ফোসাইট। হ্যাঁ, সো এটা আমাকে একটু পড়তে হবে। যারা হচ্ছে এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ মেডিসিন ফ্যাকাল্টিতে, তাদের জন্য এই বক্সটা লো স্যাক সেরাম অ্যালবুমিন অ্যাসেটিক গ্রেডিয়েন্ট, স্যাগের ফুল অ্যাব্রিভিয়েশন, লো স্যাক হাই স্যাক ভ্যারাইটি, যেটা এটা ডেভিডসন থেকে নেওয়া এবং তাদের এই কোশ্চেনটা মাঝে মাঝে চলে আসে, তাদের জন্য এটা পড়তে হবে। আচ্ছা, সো ইডিমা নিয়ে কোনো কিছু বাদ দেওয়ার মতো নেই। হ্যাঁ, ইডিমা পড়তে হবে। এছাড়াও সেরেব্রাল ইডিমা, পালমোনারি ইডিমা, এগুলো হচ্ছে আপনারা একটু রিডিং দিতে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট যেগুলো বললাম সেটা কোনো কিছুই বাদ দেয়া যাবে না। আচ্ছা, এবার চলে আসি কিছু খুচরা টপিক, ছোট ছোট টপিক যেখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, মাঝে মাঝে আসে না, কিন্তু আমাকে না পড়ে যাওয়া যাবে না। সেটা হচ্ছে হাইপারেমিয়া, কনজেশন, এবং একদম স্পেসিফিক বলে দিব এটা পড়তে হবে, আপনি এটাই পড়বেন, ঠিক আছে? আচ্ছা, হাইপারেমিয়া এবং কনজেশন দুইটাই একই, এমন একটা কন্ডিশন যেখানে হচ্ছে টিস্যুর মধ্যে ব্লাড সার্কুলেশন, ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, বাট দুইটার মেকানিজম আলাদা। হাইপারেমিয়া কি, এটা একটা অ্যাক্টিভ প্রসেস যেটা আর্টারিওলার ডাইলেটেশনের কারণে হচ্ছে, আর কনজেশন হচ্ছে একটা প্যাসিভ প্রসেস রিজাল্টিং ফ্রম রিডিউসড আউটফ্লো অফ ব্লাড ফ্রম আ টিস্যু, ব্লাড ফ্লোটা রিডিউস হয়ে যাচ্ছে ফ্রম আ টিস্যু। এটার কিছু কজ পড়তে হবে। ইট ক্যান বি সিস্টেমিক অ্যাজ ইন কার্ডিয়াক ফেলিওর, লোকালাইজড অ্যাজ ইন আইসোলেটেড ভেনাস অবস্ট্রাকশন। মানে দুইটার ডেফিনেশন এবং কজ আমাকে একটু জানতে হবে, এবং এটার ডিফারেন্স, কনজেশন এবং হাইপারেমিয়ার কনজেশন ডিফারেন্সটা দুইটা স্টার দিয়ে রাখেন। আচ্ছা, এবার আপনার লেকচার শিটে একটু চলে আসেন, আউটকাম অফ কনজেশন। সে আউটকামের মধ্যে দেখেন ক্যাপিলারি রাপচার, আরবিসি ব্রেকডাউন, একটা কথা লেখা আছে, হেমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে একটা টার্ম দেখেন হেমোসিডারিন ল্যাডেন ম্যাক্রোফেজ, জাস্ট এটাকে বোল্ড করে একটা দাগ দিয়ে রাখেন, ওই জায়গাটা বোল্ড করে লিখে রাখেন ইনফিনিটি স্টার। আউটকাম অফ কনজেশন হেমোসিডারিন ল্যাডেন ম্যাক্রোফেজ, এটা যদি ম্যাক্রোফেজের জায়গায় হিস্টিওসাইট চলে আসে সেটাও একই কথা। প্যাথোলজিক কন্ডিশন কজ বাই ভাস্কুলার কন্ডিশন, সেটা পেয়েছেন? প্যাথোলজিক কন্ডিশনস কজড বাই ভাস্কুলার কন্ডিশন, 6টা প্যাথোলজিক কন্ডিশন আছে, ইনফিনিটি স্টার, এটা না পড়ে পরীক্ষা যাবেন না। ইনফিনিটি স্টার, প্যাথোলজিক কন্ডিশন কজড বাই ভাস্কুলার কন্ডিশন 6টা, ব্রাউন ইনডিউশন অফ লাংস, নাটমেক লিভার, কার্ডিয়াক স্ক্লেরোসিস, কনজেস্টিভ স্পিনোমেগালি, সিডরোফাইব্রোটিক নোডিউল অ্যান্ড স্ট্যাটিস ডার্মাটাইটিস অফ লেগ। আচ্ছা, এবার একটু স্ক্রিনে তাকাবেন যে অ্যাকিউট লাং কনজেশন অ্যান্ড ক্রনিক লাং কনজেশন। আচ্ছা, এই দুইটার পার্থক্য
যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক লাং কনজেশনের অ্যালভিউলার স্পেসে, যেটা হচ্ছে হেমোসিডারিন ল্যাডেন ম্যাক্রোফেজ, এটার একটা নাম হচ্ছে হার্ট ফেলিউর সেল। পরীক্ষা আসবে হোয়াট আর দ্য হার্ট ফেলিউর সেলস, এভাবে চলে আসতে পারে। তখন একটাই নাম মনে রাখবেন, হেমোসিডারিন ল্যাডেন ম্যাক্রোফেজ অথবা হিস্টিওসাইট। এই যে হার্ট ফেলিউর সেলস ইন দ্য ক্রনিক পালমোনারি কনজেশন, একটাই। এবং অ্যাকিউট পালমোনারি কনজেশন ইজ ক্যারেক্টারাইজড বাই, ওই দুইটা ডিফারেন্স বললে আপনারা এইগুলো অ্যান্সার করতে পারবেন। এই যে অ্যাকিউট কনজেশন, ক্রনিক, প্যাসিভ কনজেশন। আচ্ছা, লিভার কনজেশনের কথা বলা হচ্ছে। লিভার কনজেশন খুব একটা ইম্পর্টেন্ট না, আপনার লাংটা পড়লেই হবে। আচ্ছা, এই যে দেখেন একটু আগে যেটা বললাম যে প্যাথোলজিক কন্ডিশনস কজড বাই ভাস্কুলার কনজেশন 6টা: ব্রাউন ইন্ডিউরেশন, নাটমেগ লিভার, কার্ডিয়াক স্ক্লেরোসিস, কনজেস্টিভ স্প্লিনোমেগালি, সিডরোফাইব্রেটিক নোডিউল এন্ড স্ট্যাসিস ডার্মাটাইটিস অফ লেগ। এইটা একদম ঠোঁটস্থ মুখস্থ পড়তে হবে, এটা কোনোভাবেই ভোলা যাবে না। এবং 6টা থেকে প্রশ্ন প্রায়ই চলে আসে, এই বছর না আসলে পরের বছর, ডিপ্লোমাতে না আসলে রেসিডেন্সিতে দিয়ে দেয় এখান থেকে। আরেকটা ছোট টপিক আছে হেমোরেজ। হেমোরেজ থেকে আসলে এখান থেকে যদি পড়তে চান, এখানে আসলে যেই টপিকগুলো বলা আছে লেকচার শিটে দেখেন যে আপনার হচ্ছে রেসপন্স আফটার অ্যাকিউট হেমোরেজ, 3টা ফেজের কথা বলা আছে, ফেজ 1, 2, 3। এই ফেজগুলো আপনি রিডিং দিতে পারেন 2টা স্টার। বাট যারা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য ক্লাসিফিকেশন অফ হেমোরেজিক শক, 4টা যে ক্লাসিফিকেশন, ব্লাড ভলিউম লসের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, লেস দেন 15% ক্লাস 1, 15 to 30%, 30 to 40%, মোর দেন 40%, যে 4টা ক্লাস, ক্লাস 1, 2, 3, 4, এটা সিঙ্গেল বেস্টে চলে আসে। সিঙ্গেল বেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই যে পেরি অপারেটিভ রেড ব্লাড সেল ট্রান্সফিউশন, যে আমরা যে ব্লাড ট্রান্সফিউশন করি, আমরা যে বারবার বলি যে পেশেন্টের হিমোগ্লোবিন 10 না হলে অপারেশন করা যাবে না, আসলে ট্রান্সফিউশন করার জন্য বেলিয়াল নার্ভসে যে ছকটা দেয়া আছে কতটুকু দরকার, হিমোগ্লোবিন 8-এর বেশি হলে আমাদের ব্লাড ট্রান্সফিউশন ইন্ডিকেটেড না। যদি একটা পেশেন্টের হিমোগ্লোবিন 6 থেকে 8 হয় এবং পেশেন্ট যদি অ্যাক্টিভলি ব্লিডিং কোনো কন্ডিশন না থাকে, তখন পেশেন্ট উইল নট গেট বেনিফিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন। বাট হিমোগ্লোবিন লেস দেন 6 হলে আমাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এই যে বিষয়গুলো, যে 8-এর কথা, যদি পরীক্ষায় সিঙ্গেল বেস চলে আসে যে মোর দেন 10 হলে ব্লাড ট্রান্সফিউশন, মোর দেন 10 হলে ব্লাড ট্রান্সফিউশন দরকার, বা 8-এর বেশি হলে, বা হিমোগ্লোবিন যদি 8 হয় তখন ব্লাড ট্রান্সফিউশন করা লাগবে বা লাগবে না, এই যে কথাগুলো যেটা আমরা তথাকথিতভাবে জেনে আসি যে 10 লাগবে 10 লাগবে, সেই 10 থেকে সরে এসে বইয়ে যেটা বলছে সেটা আমাকে জানতে হবে। এই যে ছকটা, এই ছকটা স্পেশালি সার্জারি ফ্যাকাল্টির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাকে পড়তে হবে। আচ্ছা, আরেকটা ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে ডিআইসি। ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন যদি পেট কিছু টপিক থাকে এই চ্যাপ্টার থেকে বা আপনাকে পুরো প্যাথোলজি থেকে, তার মধ্যে ডিআইসি হচ্ছে ওয়ান অফ দেম। এখান থেকে কোনো কিছু বাদ দিয়ে যাওয়া যাবে না। সো আমাকে কি কি জানতে হবে ডিআইসি থেকে সেটাকে জেনে নিই। ডেফিনেশন অফ ডিআইসি, ইনফিনিটি স্টার, এভরিথিং ইনফিনিটি স্টার, কজেস অফ ডিআইসি অ্যান্ড ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ ডিআইসি। 3টা জিনিস, ছোট একটা টপিক, একদমই ছোট, স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার, বাট এটা থেকে ভুল হয়ে যায়। ডিআইসি কি, হোয়াট ইজ ডিআইসি? সো আমরা ডিআইসি কাউকে যখন জিজ্ঞেস করি অফলাইন ব্যাচে, তখন দেখা যায় যে সবাই বলে ডিআইসি মানে হচ্ছে ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, যেটার পুরোটা মানেটা বলে দিচ্ছে। আসলে ডিআইসি কি সেটা আসলে বলছে না। ডিআইসি হচ্ছে, ধরেন আমার বডির কোনো একটা জায়গায়, কোনো একটা পার্টে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, তো ব্লিডিং হওয়ার ফলে আমার বডি কি চাবে, সেই ব্লিডিংটা অফ করতে প্রথমে প্লাটেলেট আসবে, তারপর কোয়াগুলেশন ফ্যাক্টর আসবে। যখন এত বেশি ব্লিডিং হচ্ছে, আমরা কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো যখন ইউজড আপ হয়ে যাচ্ছে, তখন বডির অন্য জায়গা থেকে কোয়াগুলেশন ফ্যাক্টর ওই জায়গায় চলে যাবে, তো ওকে বাঁচাইতে হবে। সো দ্যাটস অন দ্যাট মোমেন্ট, যখন আরেক জায়গায় বাঁচাতে গিয়ে যেখান থেকে দৌড় দিয়েছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো, ওখান থেকে আবার ব্লিডিং শুরু হবে। এটাকে বলে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এই যে ছোট্ট ধারণাটা, এটাই ডিআইসি। ঠিক আছে? তো ডিআইসির কজ একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, এবং কজের মধ্যে যেটা ভুল করবেন সেটা বলে দিই। সেটা হচ্ছে যে অবস্টেট্রিক কজের মধ্যে অ্যাবডাপসিও প্লাসেন্টার কথা বলা আছে, অপশনে দিয়ে দিবে প্লাসেন্টা প্রিভিয়া। এবং আপনারা 50% সবাই যখন পরীক্ষা দিবেন, মানুষ আরও বেশি প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্সার ট্রু দিয়ে আসবে। বিকজ পড়ার সময় আপনি এভাবে পড়বেন যে অবস্টেট্রিক কজ, ইনফেকশন, ক্যান্সার্স, এইভাবে হেডলাইন ধরে যখন মানে ভাষা পড়ে যাবেন, তখন মাথার মধ্যে আসবে যে অবস কজের মধ্যে তো
প্লাসেন্টা প্রিভিয়া একটা কজ, একটা টার্ম, এটা তো হওয়ারই কথা ট্রু, তখন অ্যান্সার ভুল দিয়ে আসবেন। সো স্পেসিফিক্যালি একদম জানতে হবে যে অবস কজের মধ্যে অ্যাবডাপশন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া না। সো এই ভুলগুলো করা যাবে না। এখন আসি ল্যাব ফাইন্ডিংস। তো ল্যাব ফাইন্ডিংসের মধ্যে যেরকম ব্লিডিং টাইম, প্লাটিলেট ইউজ হয়ে যাচ্ছে, ব্লিডিং টাইম বেড়ে যাচ্ছে, ক্লটিং ফ্যাক্টর ইউজ হচ্ছে, ক্লটিং টাইম বেড়ে যাচ্ছে, প্রথমবিন টাইম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এপিটিটি বাড়ছে। এবং যদি ডিআইসি কনফার্ম করতে চাই আমি কি দিয়ে করব, ফিব্রিন ডিগ্রেডেডিং প্রোডাক্ট যদি বেশি হয় একটা পেশেন্টের কন্ডিশনে, বা ডি ডাইমার যেটা বলি, তখন আমি কনফার্ম করব পেশেন্ট ইজ ইন ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন স্টেট। আচ্ছা, তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর কোনটা কোনটা কমে যায় এইটা পরীক্ষায় আসে। এখন এতগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর কোনটা মনে থাকা তো একটু ডিফিকাল্ট, তাই না? সো মনে রাখবেন, আমি সবসময় ক্লাসে বলি সেটা হচ্ছে যে আমাদের সবার বাসার ঠিকানা হচ্ছে 1258 10 তলা। বারোশো 1, 2, 5, 8 and 10 এই সকল কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ডিআইসিতে কমে যায়। এটা ভুলেও ভুল করা যাবে না। এবং যেটা করতে পারে যে এই যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো 1, 2, 5, 8 এগুলো আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারে, যে ফিব্রিনোজেন, প্রথমবিন, হেইজবেন ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, এরকম নাম দিয়ে দিল। সো এই কয়টা কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাটলিস্ট নামটা আপনার জানতে হবে, হ্যাঁ। সো আমাদের বাসার ঠিকানা হচ্ছে 1258 10 তলা। আচ্ছা, তাহলে লাস্ট একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ডিআইসি থেকে, সেটা হচ্ছে যে এই যে এফডিপি কেন মানে রেইজড হচ্ছে, ব্লাডে কেন বেড়ে যাচ্ছে, তাই না? এটা কোশ্চেন হতে পারে না যে কেন এফডিপি বাড়ছে ডিআইসিতে। ধরি এটা একটা ব্লাড ভেসেল এবং এখানে কোনো কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, তো এখানে প্রথমে কে আসবে? প্লাটিলেট। তারপর কি আসবে? কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো চলে আসবে, যেমন হচ্ছে ফিব্রিন। প্লাটিলেটের পরে হচ্ছে ফিব্রিন। তার মানে কোনো জায়গায় এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, এটাতে ব্লিডিং হচ্ছে এখানে, তো এখানে চলে আসলো প্লাটিলেট চলে আসলো, ফিব্রিন চলে আসলো। এখন ফিব্রিন একটা উপরে লেয়ার বাই লেয়ার একটা ফিব্রিন লেয়ার তৈরি করে। এখন যদি এই লেয়ার তৈরি করতেই থাকতো তাহলে তো করতে করতে তো একদম ভেসেল তো ব্লক করে ফেলতো। বাট বডির মেকানিজম তখন হচ্ছে এই যে ফিব্রিনগুলোকে একটা টাইম তৈরি হচ্ছে প্লাস ভেঙে সার্কুলেশনে পাঠিয়ে দিচ্ছে। এইটাকে বলা হয় এফডিপি, ফিব্রিন ডিগ্রেডেডিং প্রোডাক্ট। এই যে ফিব্রিন তৈরি হচ্ছে, লেয়ার তৈরি করছে, আবার সেটাকে বডি ভেঙেও দিচ্ছে, ফিব্রিনোলাইসিস করছে, এটাকে বলছে ফিব্রিন ডিগ্রেডেডিং প্রোডাক্ট, এফডিপি। এটা তখন ব্লাডে আমরা দেখব অনেক বেশি বেড়ে গিয়েছে যখন একটা পেশেন্ট ডিআইসিতে ওই দিকে যাচ্ছে বা চলে গেছে। তাহলে ডিআইসি নিয়ে মোটামুটি এই কথাগুলো আমাকে জানতে হবে। যেমন দেখেন একটা প্রশ্ন, ডিআইসি অকার্স ইন, কোথায় কোথায় ডিআইসি হচ্ছে, এগুলো আমাকে পড়তে হবে। ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ, দেখেন প্লাসেন্টা প্রিভিয়া অ্যাবডাপশনাল প্লাসেন্টা, এখানেই প্যাচ খেয়ে যাবেন, বাকি সবগুলো অ্যান্সার দিয়ে আসবেন, এটা ভুল করে বসে আসছেন, সেগুলো ভুল করা যাবে না। ল্যাব ফাইন্ডিংস যেটা মাত্র বললাম, ভার্কোস্ট্র্যাট, ইনফিনিটি স্টার, জাস্ট এই তিনটা কথা মনে রাখতে হবে। ভার্কোস্ট্র্যাট, endothelial injury, alteration of the blood flow, that is turbulence or stasis, and blood hypercoagulability, infinity star, hypercoagulable states, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমাদের যে কিছু খুচরা টপিকের মধ্যে একটা হচ্ছে থ্রোম্বোসিস আর এম্বোলিজম। এই যে চ্যাপ্টারগুলো আপনাদের লেকচার শিটে চলে আসেন, থ্রোম্বোসিস থেকে লেকচার শিটে দেখেন যে ভার্কোস্ট্রায়াট যেটা আছে প্রথমে আছে, এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। তিনটা জিনিস আমাকে জানতে হবে। সাইটস অফ থ্রোম্বোসিস কোথায় কোথায় হচ্ছে, চেম্বার অফ দ্য হার্ট, আর্টারিয়াল, ভেনাস, দুইটা স্টার দিয়ে রাখেন। এবং হাইপার কোয়াগুলেবল স্টেট, এই যে কজগুলো যেটা আছে, প্রাইমারি কজ বা জেনেটিক কজ অ্যান্ড সেকেন্ডারি কজ, এটা একটা স্টার দিয়ে রাখেন, জাস্ট একটা স্টার। এই কজগুলো পড়বেন এবং যদি মনে রাখতে না পারেন শুধুমাত্র প্রাইমারি কজগুলো পড়ে রাখবেন। প্রাইমারি কজগুলো দেখবেন সবগুলো হচ্ছে জেনেটিক কজ, মানে জেনেটিক বা জন্মগত যে কজগুলো, ওগুলো যেগুলো আসবে তখনই ওগুলো প্রাইমারি কজের মধ্যে অ্যান্সার ট্রু দাগায় দিয়ে আসবেন। সব কোশ্চেন দেখবেন আপনি একদম 100% মনে রাখতে পারবেনও না, কিছু জিনিস আমাকে একটু টেকনিক্যালি পড়তে হবে।
সো প্রাইমারি কজগুলো অ্যাটলিস্ট পড়ে রাখেন হাইপার কোয়াগুলেবল স্টেটের মধ্যে। আচ্ছা, থ্রোম্বোসিস থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্পেশালি ফর সার্জারি ফ্যাকাল্টিতে, সেটা হচ্ছে যে ডিপ ভেইন থ্রোম্বোসিসের রিস্ক ফ্যাক্টরগুলো, হ্যাঁ ডিভিটি রিস্ক ফ্যাক্টরগুলো পড়তে হবে এবং টাইপ অফ থ্রোম্বাস আমাকে জানতে হবে। হ্যাঁ আচ্ছা, থ্রোম্বোসিস ইন আর্টারিস দেখেন, থ্রোম্বোসিস অন আলসারেটেড অ্যাথেরোমেটাস প্লেক, থ্রোম্বোসিস ইন থ্রোম্বেনজিটিসোব্লিটারেন্স, সেটা স্পেলিংটা ভুল আছে, অ্যান্ড ল্যামিনেটেড থ্রোম্বাস। আর থ্রোম্বোসিস ইন হার্ট হচ্ছে ভেজিটেশন, মুরাল থ্রোম্বাস, বল থ্রোম্বাস, ল্যামিনেটেড থ্রোম্বাস, অ্যান্ড ভিনাস থ্রোম্বাস হচ্ছে ফ্লেবোথ্রোম্বোসিস, থ্রোম্বোফ্লেবাইটিস। আদার টাইপস লাগবে না। আচ্ছা, এই প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষায় চলে আসে যে হোয়াট আর দ্য থ্রোম্বোসিস ইন দ্য হার্ট, যেমন ভেজিটেশন, মুরাল থ্রোম্বাস, ল্যামিনেটেড, এই অপশন দিয়ে চলে আসবে। সো আপনাকে এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ না করা ছাড়া উপায় নেই। কার্ডিয়াক মুরাল থ্রোম্বাই অ্যারাইজ ফ্রম, হ্যাঁ, এবং কার্ডিয়াক মুরাল থ্রোম্বাই এন্ড অ্যাওর্টিক থ্রোম্বার এক্সাম্পল, 3টা স্টার দিয়ে রাখেন। দেখবেন যখন পরীক্ষায় চলে আসবে যে হোয়াট আর দ্য এক্সাম্পল অফ কার্ডিয়াক মুরাল থ্রোম্বাই, একটু ভালো করে নোটিস করুন। দেখেন অ্যাবনর্মাল মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, এটা না লাগলেও দেখেন অ্যারিথমিয়া, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এন্ডোমায়োকার্ডিয়াল ইনজুরি। কার্ডিয়াকের সাথে প্রত্যেকটা অপশন দেখেন কার্ডিয়াক 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 নামের সাথে মিলে যাচ্ছে, যে মনে না রাখতে পারেন এইভাবে অ্যান্সার করে আসবেন। এবং অ্যাওর্টিক থ্রোম্বাই অ্যারাইজ ফ্রম আলসারেটেড অ্যাথেরোমেটিক প্লেক অ্যান্ড অ্যানিরোজোমাল ডাইলেটেশন, এখান থেকে প্রশ্ন আসে। যদি একটু পচা কোশ্চেন করে এখান থেকে দেওয়ার মতো, তাহলে এইসব জায়গা থেকে খুচরা টপিক থেকে দিবে। আর যদি একদম পেট জায়গা থেকে দেয় এই চ্যাপ্টার থেকে, তাহলে ওই যে যা যা ইনফিনিটি স্টার যা বলেছে সেখান থেকে প্রশ্ন করবে। কার্ডিয়াক মুরাল থ্রোম্বাই অ্যারাইজ ফ্রম, হ্যাঁ পারা যাবে এগুলো। ফেটস অফ থ্রোম্বাস, ছোটবেলা থেকে আমরা এটা একদম পড়ে আসছি, প্যাথোলজিতে রিটেন কোশ্চেন আসতো আমাদের। কিছু অ্যাটাচ থাকবে, কিছু ডিটাচ হয়ে যাবে। যেই থ্রোম্বাসটা ডিটাচ হয়ে যাবে সেটাকে আমরা বলছি এমবোলাস, হ্যাঁ, আর এই প্রসেসটাকে বলছি এমবোলিজম। আচ্ছা, এমবোলিজম আবার হচ্ছে কি কি টাইপের আছে, সেপটিক আর ইনফেক্টেড এমবোলাই, আরেকটা হচ্ছে স্টেরাইল এমবোলাই। আর একটা কথা হচ্ছে যেটা অ্যাটাচ থাকবে সেটা 3টা ঘটনা ঘটবে, একটা লাইসিস হবে, প্রোপাগেশন আর অর্গানাইজেশন। অর্গানাইজেশনের মধ্যে এই যে 4টা কথা বলা আছে, রিক্যানালাইজেশন, হায়ালাইজেশন, ক্যালসিফিকেশন, অসিফিকেশন, এই 4টা কথা থেকেই প্রশ্ন আসবে। এবং এই জায়গা আমি যেটা বারবার বলেছি, ক্লাসের শুরুতে বলেছি, যে এই জায়গা থেকে নতুন করে বানানোর কিছু নাই, কনসেপশন ঘুরিয়ে পেঁচায় কোনো কোশ্চেন দেওয়ার সুযোগ নাই, এই জায়গা থেকেই কোশ্চেনগুলো চলে আসবে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে। ফলোইং আর দ্য ফেটস অফ থ্রোম্বাস, একটু আগে যেটা পড়লাম, ফেটস অফ থ্রোম্বাস। ডিপ ভেইন থ্রোম্বোসিস ক্যান বি ডায়াগনোসড বাই, এটা অনেক সময় দিয়ে দেয়, এটা ক্লিনিক্যালের কোশ্চেন, যদিও ডুপ্লেক্স স্ক্যান করবো, হ্যাঁ, বা ফ্লেবোগ্রাফি করা যায়। লেকচার শিটে একটু চলে আসেন এটাতে যাওয়ার আগে। আচ্ছা, সেটা হচ্ছে যে ভেনাস থ্রোম্বোসিস, হ্যাঁ, যেমন লেকচার শিটে ফ্লেবোথ্রোম্বোসিস, থ্রোম্বোফ্লেবাইটিস দুটো একটু বের করবেন, ওটাতে 3টা স্টার দিয়ে রাখবেন, 3টা স্টার। এবং ক্লট আর থ্রোম্বাসের ডিফারেন্স 1টা স্টার। অ্যান্টিমর্টেম থ্রোম্বাস, পোস্টমর্টেম ক্লট, 2টার পার্থক্য, 2টা স্টার দিয়ে রাখেন। অ্যান্টিমর্টেম অ্যান্ড পোস্টমর্টেম 2 স্টার। আচ্ছা, ফ্লেবোথ্রোম্বোসিস কি অ্যান্ড থ্রোম্বোফ্লেবাইটিস কি, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তারপরে আমাকে এটা পড়তে হবে, একটু জেনে রাখতে হবে। থ্রোম্বোসিস ইন ভেইন হ্যাভিং নো ইনফ্লামেশন, যেখানে ইনফ্লামেশন থাকবে না কিন্তু ভেইনে থ্রোম্বোসিস হচ্ছে, সেটা হচ্ছে ফ্লেবোথ্রোম্বোসিস। আর থ্রোম্বোসিস ইন অ্যান ইনফ্লামড ভেইন, সেটা হচ্ছে থ্রোম্বোফ্লেবাইটিস। টিস সাথে যেখানে থাকে সেখানেই ইনফ্লামেশন থাকে। সাইডটা পড়তে হবে, কোথায় কোথায় মেইনলি সাইডগুলো দেখা যাচ্ছে। ক্লিনিক্যাল পিকচারটা কি হবে সেটা খুব একটা আসে না। মেজর কজ জানতে হবে আমাকে, ফ্লেবোথ্রোম্বোসিস, থ্রোম্বোফ্লেবাইটিসের। সাইজ অফ প্রাইমারি থ্রোম্বাস, এটাও খুব একটা আসে না। হ্যাঁ, এমবোলাইটা জানতে হবে। হ্যাঁ, এমবোলাই হচ্ছে ফ্লেবোথ্রোম্বোসিস স্টেরাইল, কমন এন্ড ম্যাসিভ। থ্রোম্বোফ্লেবাইটিস রেয়ার, পায়ামিক। আচ্ছা, পালমোনারি এমবোলিজম, এটা আসলে এভাবে প্যাথোফিজিওলজি আমাকে না পড়লেও হবে, হ্যাঁ, এটা রিডিং দিয়ে রাখবেন, পালমোনারি এমবোলিজম। আচ্ছা, এবং পালমোনারি এমবোলিজমের কনসিকোয়েন্সটা কি, হ্যাঁ, সাডেন ডেথ হতে পারে কিনা, কত পার্সেন্ট কেসে সাইলেন্ট থাকে, এই জিনিসগুলো আমাকে একটু দেখতে হবে। ফ্যাট এমবোলিজম, হ্যাঁ, পালমোনারি ফ্যাট, এই দুইটাই মেইনলি আসলে এমবোলিজম থেকে পড়ার মতো যদি থাকে এই দুইটাই পড়তে হবে মেইনলি। ফ্যাট এমবোলিজম থেকে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যাট এমবোলিজম, এটা খুব ভালো, খুব বেশি ইম্পর্টেন্ট, 3টা স্টার দিয়ে রাখেন। যে এই 4টা কথা, পালমোনারি ইনসাফিসিয়েন্সি, নিউরোলজিক সিমটমস, অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া।
একদম স্পেসিফিক্যালি পরীক্ষায় কোশ্চেনে অপশন দিয়ে দেয় যে পালমোনারি এম্বোলিজমে নিউরোলজিক্যাল সিমটমস থাকে, তখন অ্যান্সার ফলস হবে। ফ্যাট এম্বোলিজমে থাকে, এই নিউরোলজিক্যাল সিমটমস, এই অপশনটা তাদের কাছে খুব পছন্দের। এবং ফ্যাট এম্বোলিজমের কিছু ফাইন্ডিংস আছে, এটাকে আমরা মেনোমিক্স দিয়ে আমরা লিখে রেখেছি। ফ্যাট ব্যাট ফ্র্যাক যেটা আছে, এই জিনিসটা আপনাদের লেকচার শিটেও আছে, এটা আপনাকে ভালো করে জানতে হবে। এবং পালমোনারি এম্বোলিজমে যে ক্লিনিক্যাল ইফেক্টস অফ পালমোনারি এম্বোলিজম আপনার লেকচার শিটে দাগিয়ে রাখবেন, যে ক্লিনিক্যালি সাইলেন্ট থাকে 60 to 80%, পালমোনারি হেমোরেজ, ইনফেকশন, পালমোনারি হাইপারটেনশন, এটা একটু পড়তে হবে। সো ফ্যাট এম্বোলিজমটা ইম্পর্টেন্ট। দেখেন ফ্যাট এম্বোলিজম সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই পালমোনারি ইনসাফিসিয়েন্সি, নিউরোলজিক সিমটমস, অ্যানিমিয়া। ওই যে চারটা কথা, এই চারটা কথা থেকে কোশ্চেন চলে আসছে। তারপর দেখেন, এই দেখেন ফ্যাট এম্বোলিজম সিমটম ইজ ক্যারেক্টারাইজড বাই, সেম কোশ্চেন। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ফর সেরেব্রাল এম্বোলিজম বা সেরেব্রাল ইনফ্রাকশন, স্ট্রোক, হ্যাঁ, এগুলো রিডিং এর মতো প্রশ্ন, এগুলো আপনার কোশ্চেন আসলেও পারবেন। কিছু আছে মডিফায়েবল, কিছু আছে নন মডিফায়েবল। নন মডিফায়েবল কি, আমার বয়স বাড়তে থাকবে, রিস্ক বাড়তে থাকবে। সেক্স, রেস, প্রিভিয়াস ভাস্কুলার ইভেন্ট থাকলে, কোনো হেরিডিটি কোনো কজ থাকলে, হাই ফিব্রোজেন লেভেল থাকলে। আর কোনটা মডিফায়েবল, কেউ স্মোক করছে তাকে মডিফাই করা যায়, ব্লাড প্রেশার কন্ট্রোল করানো যায়, হাইপারলিপিডিমিয়া, হার্ট ডিজিজ, তাই না, ডায়াবেটিস মেলাইটাস, অ্যালকোহলিজম, এই যে হাবিজাবি কথাবার্তা, এটা আমরা পারবো, আশা করি এখান থেকে ভুল হবে না। দ্য মেজর রিস্ক ফর সেরেব্রাল এম্বোলিজম আর, হ্যাঁ কোশ্চেন চলে আসছিল, ইনফ্রাকশন। হ্যাঁ, এখন চলে আসি ইনফ্রাকশনে। ইনফ্রাকশন বলতে আমরা, আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম আরেকটা হচ্ছে টাইপস। সে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম থেকে খুব একটা কোশ্চেন আসে না, আসেই না, আপনারা চাইলে রিং পড়তে পারেন। এখন চলে আসি ইনফ্রাকশন। এটা হচ্ছে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। তো ইনফ্রাকশন বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? হোয়াট ইজ ইনফ্রাকশন? ইনফ্রাকশন হচ্ছে একটা প্রসেস অফ ফরমেশন অফ অ্যান ইনফ্যাক্ট ইজ নোন অ্যাজ ইনফ্রাকশন। তাহলে ইনফ্যাক্টটা কি আমাকে জানতে হবে? ইট ইজ আ লোকালাইজড এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস ইন অ্যান অর্গান অর টিস্যু produced most often by sudden occlusion of its arterial supply. সোজা কথা, ব্লাড সাপ্লাই কোথাও যদি বন্ধ হয়ে যায়, তার ডিস্টাল এন্ডে যদি ব্লাড সার্কুলেশন না যায়, অক্সিজেন পাচ্ছে না, ইসকেমিক নেক্রোসিস হচ্ছে, এটা কি হচ্ছে? ইনফ্যাক্ট। এখন এই যে ইনফ্রাকশন হচ্ছে, কার ইনফ্রাকশন বেশি হতে পারে, কার কম হতে পারে, কিছু কন্ডিশন, কিছু ফ্যাক্টর আমাকে জানতে হবে, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইনফ্রাকশন, 3টা স্টার দিয়ে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথমে আসি, প্রথম ফ্যাক্টর ব্লাড সাপ্লাই। যদি এন্ড আর্টারি, অক্লুশন অফ এন্ড আর্টারি অলমোস্ট ইনভেরিয়েবলি লিডস টু প্রোডাকশন অফ ইনফেকশন। যেখানে এন্ড আর্টারি আছে ওখানেই ইনফেকশন হলে পুরোপুরি একদম ধ্বংস। তো আমাকে জানতে হবে কোথায় কোথায় এন্ড আর্টারি আছে। লিভার, স্প্লিন, কিডনি, এগুলো হচ্ছে এন্ড আর্টারি। আচ্ছা, ইনফেকশন মে নট অকার ইন এরিয়াস হ্যাভিং গুড কোল্যাটারাল সার্কুলেশন। বডির যেই জায়গায় ভালো কোল্যাটারাল সার্কুলেশন থাকে সেই জায়গায় ইনফেকশন হওয়ার চান্সটাও কমে যায়। এবং যেখানে ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে, দুইটা সার্কুলেশন, যেমন হচ্ছে লাংসের ব্লাড সাপ্লাই কে দেয়? ব্রঙ্কেল আর্টারি, পালমোনারি আর্টারি, তাই না? তাহলে ওর ডুয়েল ব্লাড সাপ্লাই। লিভারে কে দেয়? হেপাটিক আর্টারি দেয়, তারপর হচ্ছে পালমোনারি, হেপাটিক আর্টারি ভেইন, পালমোনারি ভেইন, তাই না? তো সার্কুলেশন কি দুই জায়গা থেকে আসছে, তার মানে ওর ইনফেকশন হওয়ার চান্সেস আর লেস, আর যার এন্ড আর্টারি তার অনেক বেশি। এখন একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যে ইয়াং এজে যখন এমআই হয় মানুষের, তার মর্টালিটি রেট অনেক বেশি, আর ওল্ড এজে মর্টালিটি রেটটা কম। কেন? বিকজ ইয়াং এজে কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করতে পারে না। সেই জন্য আমরা হঠাৎ করে অবাক হয়ে যাই না যে ইয়ার ইয়াং মানুষটা মরে গেল এমআই হয়ে, হায় হায় হায়, মাত্র 35 বছর বয়স, 38 বছর বয়স, মারা গেল, কিভাবে সম্ভব? আসলে ইয়াং এজে এমআই হলে চান্স অফ ডেথ is much higher than older age. আচ্ছা, র্যাপিডিটি অফ অক্লুশন। যদি একটা জায়গায় অক্লুশন আস্তে 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 ধীরে ধীরে হয়, তখন একটা টাইম পাবে কোল্যাটারাল সার্কুলেশন তৈরি করার, তখন সেটার মর্টালিটি রেট বা মরবিডিটির চান্সটা কমে আসবে। আচ্ছা, ভার্নাবিলিটি অফ দ্য টিস্যু টু হাইপক্সিয়া, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যান্ড জেনারেল স্ট্যাটাস অফ সিভিএস অ্যান্ড ব্লাড, অর্থাৎ সেরিব্রোভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে জেনারেল স্ট্যাটাস মানুষের, সেটা একটু একটা ফ্যাক্টর রোল প্লে করে।
যেমন সিকেল সেল অ্যানিমিয়া, এটা একটা অপশন দিয়ে দেয়, হাইপোক্সেমিয়া ইন এইজড উইথ করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, সিসিএফ, হাইপোভলিমিক শক। এই কথাগুলো বেশি একটা আসে না, আসলে সিকেল সেল অ্যানিমিয়া এটা বেশি ইম্পর্টেন্ট। বাট এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনাকে অক্লুশন অফ এন্ড আর্টারি এখান থেকে আসে, কোল্যাটারাল সার্কুলেশন, র্যাপিডিটি অফ অক্লুশন, এই কথাগুলো থেকে প্রশ্ন বেশি আসে। এখন ফ্যাক্টর পড়ার পরে হচ্ছে যে ইনফ্রাকশন, এই ইনফ্রাকশনটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, একটা হচ্ছে রেড ইনফ্যাক্ট, হোয়াইট ইনফ্যাক্ট। ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, এই দুইটার এক্সাম্পল আমাকে জানতে হবে। কোথায় কোথায় হোয়াইট ইনফ্যাক্ট হচ্ছে, কোথায় কোথায় রেড ইনফ্যাক্ট। মনে রাখবেন সলিড অর্গানে সব সময় হোয়াইট ইনফ্যাক্ট হয়। এবং সলিড অর্গান কি কি আছে? হার্ট, স্প্লিন, কিডনি, এই তিনটা। জাস্ট আপনাকে এই তিনটা এক্সাম্পল মুখস্থ রাখতে হবে। এটা অবজেক্টিভ যেমন আসতে পারে এমসিকিউ, সিঙ্গেল বেসে চলে আসতে পারে। অর্গান ইনভলভড ইন রেড ইনফ্যাকশন, সবগুলা তিনটা চারটা দিয়ে দিল হচ্ছে, তিনটা দিল হোয়াইটের, একটা চারটা অপশনের মধ্যে একটা রেড দিয়ে দিল। সো আপনাকে অ্যান্সার এটা করতে হবে। এখান থেকে ভুল করলে, আমি যে জন্য বলি যে প্যাথো মাইক্রো এই চ্যাপ্টারগুলো যদি আপনি খারাপ পরীক্ষা দিয়ে আসেন টপিকগুলো, তার মানে আপনি চান্স পাবেন না। বিকজ যারা চান্স পাওয়ার তারা এই জায়গা থেকে নাম্বার মিস করবে না। ঠিক আছে, তো হোয়াইট ইনফ্যাক্ট, রেড ইনফ্যাক্টের এক্সাম্পল আমাকে জানতে হবে। এবং রেড ইনফ্যাকশন কোথায় হচ্ছে, হ্যাঁ, ভেনাস অক্লুশনে হচ্ছে। হোয়াইট ইনফ্যাক্ট কোথায় হচ্ছে, এবং একটা কথা লেখা আছে দেখেন হোয়াইট ইনফ্যাক্টের নিচে, আপনাদের লেকচার শিটে দেখেন খুব ভালো করে পাবেন, অল ইনফ্যাক্টস টেন্ড টু বি ওয়েজ শেপ। এটাকে গোল মেরে এসবিএ লিখে রাখেন, বা অবজেক্টিভ দুইটাই। আর আরেকটা প্যারাতে দেখেন, সেকেন্ড প্যারাতে লেখা আছে দ্য ডমিনেন্ট হিস্টোলজিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যাকশন ইজ ইসকেমিক কোয়াগুলেটিভ নেক্রোসিস। এটাও সিঙ্গেল বেস কোশ্চেন। এবং রেড ইনফ্যাকশন হচ্ছে ভেনাস অক্লুশন, হোয়াইট ইনফ্যাকশন হচ্ছে আর্টারিয়াল অক্লুশন। এই কয়টা কথা আমাকে একদম খুব ভালো করে জানতে হবে। আর একটা জিনিস লিখে রাখেন, মায়োকার্ডিয়াম হচ্ছে 20 থেকে 30 মিনিট বাঁচে ইনফ্যাকশন হওয়ার পর, এবং নিউরনস 3 থেকে 4 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচে না। নিউরনস 3 to 4 মিনিটস এর বেশি অক্সিজেন ছাড়া বাঁচবে না, মায়োকার্ডিয়াম 20 থেকে 30 মিনিট। আমাদের লাস্ট টপিক হচ্ছে আজকে শক। শক পড়ার আগে আমরা একটু রিভিউ করে নিতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, থ্রোম্বাস এম্বোলিজম থেকে যখন পড়বেন সেখান থেকে হচ্ছে লাইন অফ জান কার আছে কার নেই, হ্যাঁ, প্রেজেন্স কার কোথায় নেই, এগুলো একটু পড়তে হবে। এখান থেকে কোশ্চেন চলে আসে। আচ্ছা, শক, শক পড়তে গিয়ে আমরা শকে যাব না, এবং শকের কোশ্চেন দেখে আমরা পরীক্ষা হলে শকে যাওয়া যাবে না। সো এখান থেকে কোশ্চেন ইনভেরিয়েবলি চলে আসে, ইনফিনিটি স্টার দেওয়ার মতো টপিক। সো কি কি পড়তে হবে আমি বলে দিব, এবং কি কি বোঝার বিষয় সেটা আমি বলে দিচ্ছি। শকের ডেফিনেশন আমরা সবাই জানি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে দ্য ক্লাসিফিকেশন অফ শক। হাইপোভলিমিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক, এন্ডোক্রাইন শক। এই যে ক্লাসিফিকেশনটা শকের, এই ক্লাসিফিকেশনটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, হাইপোভলিউমিক, কার্ডিওজেনিক, এন্ডোক্রাইন, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ, এই যে 5 প্রকার যে শক, এই ক্লাসিফিকেশন জানতে হবে। এবং শক থেকে আমাকে হাইপোভলিউমিক শক এবং সেপটিক শক ইন ডিটেলস সব পড়তে হবে। এবং বাকি যে তিনটা আছে, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ, এন্ডোক্রাইন শক, এই তিনটা থেকে আমাকে এক্সাম্পল পড়তে হবে। অর্থাৎ হাইপোভলিউমিক শক এবং সেপটিক শক আমাকে সব পড়তে হবে, বাকিগুলো হচ্ছে আমাকে এক্সাম্পল জানলেই হবে। ঠিক আছে, তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ শক আমরা সবসময় পড়ে আসছি, একদম বেসিক কথা, হাইপোটেনশন, র্যাপিড থ্রি পালস, কোল্ড কামি স্কিন, ট্যাকিপনিয়া, এই সব কিছু হচ্ছে আমরা শকের ফিচার। কিন্তু মনে রাখতে হবে একমাত্র সেপটিক শকে ইনিশিয়াল ফেজে ওয়ার্ম পেরিফেরি থাকে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। একমাত্র সেপটিক শকে ইনিশিয়ালি স্কিন মে বি ওয়ার্ম অ্যান্ড ফ্লাস্ট বিকজ অফ পেরিফেরাল ভেসোডাইলেটেশন, বাট ইন লেটার ফেজে যখন নন প্রোগ্রেসিভ ফেজে চলে যাবে তখন আবার হচ্ছে হাইপোটেনশন, কোল্ড কামি দিকে চলে যাবে, বাট ইনিশিয়াল ফেজে ওয়ার্ম পেরিফেরি হবে। আচ্ছা, এখন চলে আসি শকের কিছু বিষয়, যেটা হচ্ছে স্টেজেস অফ শক। হ্যাঁ,
নন প্রোগ্রেসিভ ফেজ অফ শক, প্রোগ্রেসিভ ফেজ অফ শক, এগুলো আপনাকে রিডিং দিবেন, এগুলো পড়ে রাখবেন। এবং কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক ক্যারেক্টারিস্টিক্স অফ শক এবং ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, আপনাদের লেকচার শিটে আছে, দেখেন শেষের দিকে। কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, এই দুইটা বক্স আছে, এই দুইটা বক্সই বেলিয়ান লাভস থেকে নেয়া। ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, কম্পেনসেটেড, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এবং একটা কথা মনে রাখবেন, সকল শকেই ইদার কম্পেনসেটেড হোক নন কম্পেনসেটেড হোক ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে। কখন ইউরিন আউটপুট নর্মাল, কোনটাতে রিডিউস, কোনটাতে অ্যানিউরিক, এই যে বক্সটা ঠোঁটস্থ মুখস্থ আমাকে রাখতে হবে, স্পেশালি ফর সার্জারি ফ্যাকাল্টি। ক্লিনিক্যাল ফিচার্স অফ শক। আচ্ছা, সো মোটামুটি আগে আমি বলে দিলাম যে আমাদের কি কি পড়তে হবে। এখন একটু চলে আসি হাইপোভলিউমিক শকে, ঠিক আছে? তো হাইপোভলিউমিক শক মানে হচ্ছে আমার ভলিউম কমে যাচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, তাই না? তো প্রথমে জানতে হবে হাইপোভলিউমিক শকের কজ কি কি আছে। বেসিক দুইটা কজ, একটা হেমোরেজিক কজ, নন হেমোরেজিক কজ। হেমোরেজিক কজ যা হতে পারে সব মাথায় রাখতে হবে, ঠিক আছে? নন হেমোরেজিক কি হতে পারে? সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার ভমিটিং, তাই না? এগুলো হচ্ছে নন হেমোরেজিক কজ। তো আমাকে কজ জানতে হবে হাইপোভলিউমিক শকের কজ। এবং হাইপোভলিউমিক শকের যদি ক্লিনিক্যাল ফিচার বলি সেটা কি হবে? সেটা সেই র্যাপিড থ্রি পালস, কোল্ড কামি স্কিন, এগুলো। হ্যাঁ, সো এখান থেকে আমি একটু ক্লিনিক্যাল সাইডের পড়া যেখানে কোশ্চেন চলে আসে সেটা একটু আমি ডিসকাস করে দিই। সেটা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে ফ্যাক্টর বা কি কি জিনিস আমি শকে মনিটর করব। ফ্যাক্টর টু বি কনসিডার, মনিটর করতে হবে শকে কি। এখন তখন আমরা চিন্তা করি যে হ্যাঁ শকের পেশেন্টকে বিপি দেখবো, পালস দেখবো, মানে একটা ধারণা যেটা আমরা ওয়ার্ডে প্র্যাকটিস করি সেটা চলে আসে, বা ইউরিন আউটপুট দেখবো। মনে রাখতে হবে দুই ধরনের মনিটর আছে, একটা হচ্ছে ইনভেসিভ, নন ইনভেসিভ। নন ইনভেসিভ যেটা, সেটা হচ্ছে আমরা কি কি দেখি? অক্সিজেন স্যাচুরেশন, ইউরিন আউটপুট, পালস দেখি, ব্লাড প্রেশার দেখি। যদি নন ইনভেসিভের মধ্যে বলি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা দেখবো, সেটা হচ্ছে ইউরিন আউটপুট। আর যদি ইনভেসিভ বলি সেটা কি? সেটা হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ABG, এগুলো লিখে রাখেন। হ্যাঁ, মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, পিএইচটা দেখবো। হ্যাঁ, এগুলো দেখতে হবে। বেস ডেফিসিট, আরেকটা হচ্ছে বেস ডেফিসিট। এখন যদি কোনো সিঙ্গেল বেসড কোশ্চেন আসে যে আমি শক মনিটর করব কনফার্ম হওয়ার জন্য পেশেন্ট শকে আছে কিনা, কোনটা আমি দেখব ক্লিনিক্যালি, আমি কিভাবে কি ডায়াগনোসিস করব, কিভাবে? আমরা অনেকে অ্যান্সার দিয়ে আসবো ইউরিন আউটপুট দেখব, যে আমার ব্লাড লস হচ্ছে, ব্লাড দিচ্ছি, ফ্লুইড লস হচ্ছে, ফ্লুইড দিচ্ছি, ইউরিন আউটপুট ওকে, দ্যাট মিনস পেশেন্ট এখন শকে নেই। বাট এটা অ্যান্সার ভুল। আমাদের দেখতে হবে ABG করে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে, তখন আমি কনফার্ম হতে পারবো একটা পেশেন্ট শকে আছে কি নাই। এখন প্রশ্ন করতে পারি, আসতে পারে যে কেন ABG দেখতে হবে, কেন ইউরিন আউটপুট নর্মাল হওয়ার পরেও পেশেন্টকে আমরা কনফার্মেশন দিতে পারছেন যে পেশেন্ট শকে আছে। শকের মেইন প্যাথোফিজিওলজিটা কি? যখন একটা পেশেন্ট শক হচ্ছে, পেশেন্টের যখন অক্সিজেন পারফিউশন মেনটেন হচ্ছে না, তখন আমার বডি কি চায় যে আমার সেন্ট্রাল যে অর্গান, অর্থাৎ ব্রেইন, হার্ট, কিডনি, এই সেন্ট্রাল অর্গানগুলোতে পারফিউশন মেনটেন করতে চায়। তখন পেরিফেরাল একটা ভেসো কনস্ট্রিকশন হয়, তখন যে আমার ইন্টেস্টাইন বা গাট এবং স্কেলেটাল মাসেল, সেখান থেকে ভেসো কনস্ট্রিকশন হয়ে ব্লাডগুলোকে সেন্ট্রালে পাঠায় দেয় যাতে আমার সেন্ট্রাল পারফিউশনটা মেনটেন হয়। তখন ওই যে আমি পেশেন্টকে ফ্লুইড দিচ্ছি, যদিও ইউরিন আউটপুট নর্মাল, বাট ইন দ্য মিন টাইম ওই যে আমার গাট এবং স্কেলেটাল মাসেল আন্ডার পারফিউজ থেকে যায়, সেটাকে বলে অকাল্ট হাইপোপারফিউশন। ইভেন 12 ঘন্টার বেশি একটা পেশেন্ট যদি অকাল্ট হাইপোপারফিউশনে থাকে, একটা পেশেন্ট মারাও যেতে পারে। সো কখন আমি বুঝবো পেশেন্টটা অকাল্ট হাইপোপারফিউশনে নেই? এটা হচ্ছে এই যে আমি ABG করব, ABG করে কনফার্ম হব, এই প্রসেসটাকে বলে হচ্ছে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন। এই টপিকটা, এই জিনিসটা না জানলে হবে যে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন, এখানে এটা কোশ্চেন আসবে না, বাট বলার জন্য বলে দিলাম যে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন হচ্ছে সেটাই যখন আমি কনফার্ম যে আমার পেশেন্টের হেমোডাইনামিক্যালি পেশেন্টটাকে রিসাসিট করার পর স্টেবল আছে। আচ্ছা, যাই হোক, এখন চলে আসি শকের কজ, হাইপোভলিউমিক শকের কজ পড়লাম, আমি মনিটর কিভাবে করব সেটা পড়লাম। হ্যাঁ, এখন হ্যাঁ, ইউরিন আউটপুট যদি সিঙ্গেল বেস কোশ্চেনে আসে যে ইউরিন আউটপুট কতটুকু হতে হবে একটা পেশেন্টের যে শক আমি যে মনিটর করছি,
অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 0.5 ml পার কেজি পার আওয়ার, আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 1 ml পার কেজি পার আওয়ার। তো ইউরিন আউটপুট যদি আসে সিঙ্গেল বেস আসতেই পারে, তখন অ্যাডাল্টের ক্ষেত্রে 0.5, চিলড্রেনের ক্ষেত্রে 1 ml পার কেজি পার আওয়ার। আচ্ছা, তাহলে মোটামুটি হাইপোভলিমিক শক থেকে আমাদের এর বাইরে আসলে কিছু লাগবে না, এগুলো পড়লে আসলে পড়া হয়ে যায়। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে ফ্লুইড। হাইপোভলিমিক শকের পেশেন্ট আমি ফ্লুইড কি দিব? প্রথম কথা হচ্ছে ব্লাড ফর ব্লাড, ব্লাড লস হচ্ছে ব্লাড দিব। যদি ব্লাড না থাকে আমার ফ্লুইড অফ চয়েস কি হবে? হার্টম্যান সলিউশন। সবাই বলতে পারে কেন আমি ডিএনএস দিব, আমি নর্মাল স্যালাইন দিব। হ্যাঁ দেওয়া যায়, নর্মাল স্যালাইন দেওয়া যায়, বাট নর্মাল স্যালাইন আমার উদ্দেশ্য হচ্ছে ভলিউম এক্সপ্যান্ড করানো। আমাকে 1 লিটার পরিমাণ ফ্লুইড বা ভলিউম এক্সপ্যান্ড করতে হলে আমাকে 6 লিটার নর্মাল স্যালাইন দিতে হবে, আর সেখানে আমি 1 লিটার হার্টসল দিয়ে আমি সেই পরিমাণ ভলিউম এক্সপ্যান্ড করতে পারছি। সো আমি হার্টম্যান সলিউশনে চলে যাব। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে শকের পেশেন্ট তো ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, তাহলে হার্টম্যান সলিউশনে তো ল্যাকটিক অ্যাসিড থাকে, আমি তাহলে কেন দিব? সেটা কোশ্চেন করতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দের ভালো, এবং আমার সেই রিসাসিটেশন ফ্লুইডটাই তো আমার মেইনটেনেন্স ফ্লুইড না। ঠিক আছে, তো প্রথম উদ্দেশ্য হচ্ছে ভলিউম এক্সপ্যান্ড করানো, সো সেই জন্য আমি হার্টম্যান সলিউশন দিব। এটা চলে গেল হাইপোভলিউমিক শক। এবার চলে আসি সেপটিক শক। যদি শক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু থাকে টপিক, সেটা হচ্ছে সেপটিক শক, এবং সেপটিক শকের কোনো কিছুই বাদ দেয়া যাবে না। আচ্ছা, সেপটিক শক মানে কি? সেপটিক মানে সেপসিস। একটা জিনিস আমরা ধারণা রাখি যে ইনফেকশনের কারণে যেই বডিতে যেই শকটা তৈরি হয় বা সৃষ্টি হয়, যেটাই বলি না কেন, সেই শকটাকে বলি আমরা সেপটিক শক। এখন কিভাবে হচ্ছে? আচ্ছা, সেপটিক শক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়া দ্বারাই হতে পারে। মেইনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে লাইপোপলিস্যাকারাইড থাকে, সেখান থেকে এন্ডোটক্সিন রিলিজ হয়, সেই টক্সিন মিডিয়েটেড শক তৈরি করে। আবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে যেমন স্ট্যাফ অরিয়াসে টক্সিন রিলিজ হচ্ছে, তাই না? সেই টক্সিন থেকে আবার টক্সিক শক সিনড্রোম হচ্ছে, শকে যেতে যাচ্ছে পেশেন্ট। তার মানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটাই সম্ভব, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন্ডোটক্সিন রিলিজ হচ্ছে, যেটা লাইপোপলিস্যাকারাইড থেকে আসে। আচ্ছা, তো সেপটিক শকের একটা জাস্ট প্যাথোফিজিওলজি একটা আমি ডায়াগ্রাম করে দিচ্ছি, এই ডায়াগ্রামটা আপনারা একটু লিখে রাখবেন, এটা আপনাদের হেল্প হবে। হ্যাঁ,
আচ্ছা, সেপটিক শক নিয়ে যেহেতু কথাবার্তা বলছি আজকে, এটা হচ্ছে স্পেশালি মাইক্রোর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে চলে আসতে পারে, ফ্যাকাল্টি থেকে আসতে পারে, এখান থেকে চলে আসতে পারে। আচ্ছা, যেটা বলেছিলাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন রিলিজ করছে, হ্যাঁ, যেটা লাইপোপলিস্যাকারাইড থেকে আসতেছে। তিনটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, কমপ্লিমেন্টটাকে অ্যাক্টিভ করছে, অ্যান্ড হেইজম্যান ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করছে। তো এটার প্যাথোফিজিওলজি এটার অনেক জায়গায় অনেকভাবেই আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ করে বোঝানোর জন্য আমি লিখেছি, এবং এটা খুব ইজিয়েস্ট ওয়ে টু মেমোরাইজ। যেমন হচ্ছে হেইজম্যান ফ্যাক্টর, হ্যাঁ, হেইজম্যান ফ্যাক্টরের কারণে হচ্ছে কোয়াগুলেশনটাকে ক্যাসকেডকে আমি স্টিমুলেশন দিচ্ছি, যার ফলে ডিআইসি হচ্ছে। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সেপটিক শক প্রো কোয়াগুলেন্ট বা কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করে, তাহলে অ্যান্সার ট্রু হবে। যদি প্রশ্ন আসে সেপটিক শকে পেশেন্ট ডিআইসি হতে পারে, ডেভেলপ করতে পারে, সেটাও ট্রু হবে। যদি ডিআইসি নেভার অকার্স ইন সেপটিক শক, অ্যান্সার ফলস। আবার যখন ডিআইসি আপনারা কজ পড়েছেন, সেখানে কিন্তু একটা কজ ছিল সেপসিস, তাই না? আচ্ছা, তাহলে হেইজম্যান ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করে কোয়াগুলেশন করে ডিআইসি করছে, এক। আচ্ছা, কমপ্লিমেন্টের মধ্যে চলে আসি। C3A C5A কে অ্যাক্টিভেট করছে। C5A আমরা জানি কেমোট্যাক্সিস করে, নিউট্রোফিল কেমোট্যাক্সিস, এবং C3A হচ্ছে হাইপোটেনশন অ্যান্ড ইডিমা করবে। C3A হাইপোটেনশন অ্যান্ড ইডিমা। আর ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হওয়ার কারণে ইন্টারলিউকিন 1 কেমিক্যাল যে মেডিয়েটরসগুলো আছে, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর অ্যান্ড নাইট্রিক অক্সাইড রিলিজ হবে। কেমিক্যাল মেডিয়েটরস ইন্টারলিউকিন 1, TNF অ্যান্ড নাইট্রিক অক্সাইড রিলিজ হবে। ইন্টারলিউকিন 1 এবং TNF এর কারণেই ফিভারটা হয়, যে সেপসিস সেপটিক শকে যে ফিভারটা হচ্ছে, যে কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হচ্ছে, তার জন্য জ্বর হচ্ছে, এই জ্বরটা করতেছে হচ্ছে ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের কারণে হচ্ছে হাইপোটেনশন হয়। যখন আপনার ইনফ্লামেশন চ্যাপ্টারগুলো পড়বেন, কেমিক্যাল মেডিয়েটরসের রোলগুলো পড়বেন, তখন দেখবেন এই জিনিসগুলো আরও ইজিলি মনে রাখা যাচ্ছে। সো এই ফিগারটা আপনারা কোনো একটা খাতায় বা একটা লেকচার শিটে কোনো একটা জায়গায় লিখে রাখেন, তাহলে আপনাকে অ্যান্সার করতে সুবিধা হবে। যে যখন আসবে না, হ্যাঁ, সেপটিক শক ডিআইসি করে, কোয়াগুলেশন করে, কেমোট্যাক্সিস করতে পারে, ফিভার কেন হচ্ছে, একটা বেসিক কনসেপশন আপনার মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে সেপটিক শকের মেইনলি প্যাথোফিজিওলজি। তো এখানে যেটা আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন, এটা খুব ডিফিকাল্ট করে আসলে দেয়া আছে। এত ডিফিকাল্ট করে আমার মনে রাখার কোনো দরকার নেই, আমি ইজিয়েস্ট ওয়েতে মনে রাখবো। আচ্ছা, আরেকটা কথা বলি। একটা সেপটিক শকের পেশেন্ট একটা সেপসিস নিয়ে আছে, এবং আমি পেশেন্টটাকে, বা সাপোজ কোনো পেরিয়ানাল অ্যাবসেস, হ্যাঁ, আমি ড্রেন করলাম, বা ইনফেকশন একটা সোর্স আছে, সেখান থেকে পেশেন্টটাকে আমি ট্রিটমেন্ট পাচ্ছে না, বা ম্যাল ট্রিটেড হচ্ছে, বা আন্ডার ট্রিটেড হচ্ছে, তার ফলে যদি একটা পেশেন্টের সিস্টেমিক একটা রেসপন্স তৈরি হয়, ফিভার আসতে পারে, ব্লাড, আমি যদি সিবিসি করি, ডাব্লিউবিসি কাউন্ট যদি বেড়ে যায়, এই যে একটা সিস্টেমিক একটা রেসপন্স যদি দেখা যায়, অর্থাৎ সাপোজ আমার হাতে এইখানে একটা অ্যাবসেস বা বয়েল হোয়াট এভার ইট ইজ একটা কিছু আছে, তো এখানে প্রথমে লোকালাইজড একটা ইডিমা হবে, এখানে জায়গাটা ইনফ্লামড হবে, তাই না? এটা যদি এই জায়গাটা একটু টেম্পারেচারটা বেশি হবে, এখন এটার বদৌলতে, এটার কারণে যদি আমার সারা বডিতে কোনো একটা সিস্টেমিক রেসপন্স দেওয়া, অর্থাৎ আমার সারা বডিতে ফিভার চলে আসছে, হ্যাঁ, তো আমার সিবিসি করে দেখলাম ব্লাড কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট বেশি চলে আসছে, তার মানে এই যে রেসপন্সটা হচ্ছে, এই রেসপন্সকে বলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এটাকে বলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এটা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টিতে যারা আছে তাদের জন্য বেশি 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 ইম্পর্টেন্ট। তো এই SIRS, অর্থাৎ এই SIRS এর 4টা ক্রাইটেরিয়া আছে। এই 4টা ক্রাইটেরিয়া আপনাকে খুব ভালো করে জানতে হবে, জাস্ট এতটুকুই জানতে হবে। টেম্পারেচার, হ্যাঁ, 38 এর বেশি, 36 এর কম হবে, হ্যাঁ, হার্ট রেট মোর দেন 90, রেসপিরেটরি রেট মোর দেন 20, ডাব্লিউবিসি কাউন্ট মোর দেন 11,000 অর লেস দেন 4,000। এই যে 4টা কথা, এটা আপনাদের বিলিয়ন লাভে পাবেন। এই 4টা কথা আপনাকে খুব ভালো করে জানতে হবে। অনেক সময় পরীক্ষা চলে আসে হার্ট রেট মোর দেন 100, তো আমরা চিন্তা করি মোর দেন 100 মানে হচ্ছে ট্যাকিকার্ডিয়া, সো অ্যান্সার ট্রু। বাট সিঙ্গেল বেসটা আসবে মোর দেন 100, মোর দেন 90, মোর দেন 80, মোর দেন 110, অ্যান্সার কিন্তু যেটা বইয়ে আছে সেটা অ্যান্সার মোর দেন 90। সো আমরা যদি মোর দেন 100 বলি, নিজে নিজে মনকে সান্ত্বনা দিলাম, মনকে, যে না
মোর দেন 100 তো ট্যাকিকার্ডিয়া, আমি তো অ্যান্সার ঠিকই দিয়ে আসছি, আমি এর আমার সাথে না ইনসাফি হয়ে গেছে, পরীক্ষা হলে আমাকে কোশ্চেন উল্টাপাল্টা হয়েছে, এই ধরনের চিন্তা অনেক সময় হয়ে থাকে। সো এইটা চিন্তা করা যাবে না, বইয়ে যেটা আছে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবেন টেক্সট বুকে প্রথম যে কজ থাকে, কোনো কজোলজি যেটা বলি আর কি, মানে কজ, এটার কজ কি কি আছে, তো ওই প্রথম যে কজ বা কোনো একটা ফ্যাক্টর দেয়া আছে, প্রথমটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলা যায় মোর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ, সব জায়গায় কিন্তু লিখে দেয় না বইয়ের টেক্সট বুকে যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ, এটা প্রথমে যেটা আছে ওইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ। হ্যাঁ, এটা আমাকে একটু জানতে হবে। তো সেপটিক শকের প্যাথোফিজিওলজি, সেপটিক শক কেন হচ্ছে আমরা এটা জানলাম, সেপটিক শকের থেকে যে এসআইআরএস ডেভেলপ করতে পারে সেটা জানলাম। এগুলো হচ্ছে সেপটিক শকের, মোটামুটি এগুলো জানলেই হবে। হ্যাঁ, আর হচ্ছে সেপটিক শক যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে, লাইভ পলিস্যাকারাইড বা ইনোটক্সিন রিলিজ হচ্ছে, এগুলো আমাকে জানতে হবে। এবং স্টেজেস অফ শক, হ্যাঁ, নন প্রোগ্রেসিভ ফেজে কি কি মেকানিজম হচ্ছে সেটা আমাকে একটু পড়তে হবে। হ্যাঁ, প্রোগ্রেসিভ ফেজ অফ শক, হ্যাঁ, এটা একটু দেখে রাখেন। হ্যাঁ, প্রোগ্রেসিভ ফেজ, একটা শক যখন প্রোগ্রেসিভ ফেজে চলে যাবে তখন টিস্যু হাইপোপারফিউশন হয়, সার্কুলেটরি এন্ড মেটাবলিক ইমব্যালেন্স হয়, অ্যাসিডোসিস হয়, টিস্যু হাইপোক্সিয়া হয়, হোয়াইট স্পেড টিস্যু হাইপোক্সিয়া, ইন্টারসেলুলার অ্যারোবিক রেসপিরেশন স্টপ হয়ে যায়। হ্যাঁ, বেসিক কথা হচ্ছে একটা সেল অক্সিজেন পাচ্ছে না, তার নর্মাল কন্ডিশন থেকে সে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, তখন অ্যারোবিক থেকে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হচ্ছে। অ্যানারোবিক কন্ডিশন হওয়ার কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে। তো গ্লাইকোলাইসিস হলে কি হবে, গ্লুকোজের ব্রেকডাউন প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, পিএইচ কমে যাবে, হ্যাঁ, ভেসোমোটর রেসপন্স কমে যাবে, আর্টারিওলার ডাইলেট অ্যান্ড ব্লাড বিগিনস টু পুল ইন মাইক্রোসার্কুলেশন। এই পুরো ঘটনাটাই ঘটতে ঘটতে আলটিমেটলি কি হবে, উপরে চলে যাবে। আচ্ছা, ইরিভার্সিবল স্টেজ অফ শক, এটা হচ্ছে একদম সিভিয়ার ইনসাল্ট যদি হয়ে যায়, হ্যাঁ, সিভিয়ার সেল অ্যান্ড টিস্যু ইঞ্জুরি, সো মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমে যাবে, হ্যাঁ, ডিউ টু নাইট্রিক অক্সাইড, বাউল ইস্কেমিয়া হবে, রেনাল আলটিমেটলি রেনাল শাটডাউন হবে, হয়ে পেশেন্ট মারা যাবে। তো এই যে বলা আছে যে ইন প্রোগ্রেসিভ ফেজ অফ শক, কিছু কোশ্চেনের কথা বলা আছে, দেয়ার ইজ মেটাবলিক অ্যাসিডোসিস, রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম আর অ্যাক্টিভেটেড। যেখানে প্রোগ্রেসিভের কথা বলা হয়েছে সেখানে যদি অ্যাক্টিভেটেড হতো প্রোগ্রেসিভ ফেজে যেত না, সো এটা একটু মাথায় রাখতে হবে। দেয়ার ইজ হোয়াইট স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, এই জন্যই প্রোগ্রেসিভ ফেজ, সার্ভাইভাল ইজ নট পসিবল, প্রোগ্রেসিভ ফেজ থেকে সার্ভাইভাল পসিবল, তো যখন ভিতরে পড়বেন এগুলো জানতে হবে। দের ইজ কমপ্লিট রেনাল শাটডাউন, ওটা হচ্ছে ইরিভার্সিবল ফেজ অফ শক, হ্যাঁ, প্রোগ্রেসিভের হবে না। হ্যাঁ, সো এই যেমন আরেকটা কোশ্চেন, ইন প্রোগ্রেসিভ স্টেজ অফ শক, একই কোশ্চেন, হ্যাঁ, প্রোগ্রেসিভ ফেজ অফ শক একই, দেখেন একই কোশ্চেন ডিফারেন্ট হচ্ছে অপশন দিয়ে পরীক্ষা দিয়েছে। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, হ্যাঁ, দেখেন যেটা বলেছিলাম, temperature more than 38 or less than 36, heart rate more than 90, respiratory rate more than 20, total count of WBC more than 12,000 or less than 4,000। এখন আমি যদি এটা পড়ে না যাই, পরীক্ষা যদি আসে যে এসআইআরএস এ টোটাল কাউন্ট লেস দেন 4,000, তা আমি চিন্তা করব, যদি না পড়ে যাই যে আমরা তো জানি এটা ইনফেকশনের কারণে হয়, ইনফেকশন হওয়া মানেই হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে, তাই না? তখন আমি লেস দেন 4,000 তো কোনো দিনও সম্ভব না এটা ট্রু হওয়া। বাট দেখেন এসআইআরএস এ মোর দেন 12,000 হতে পারে, লেস দেন 4,000। টেম্পারেচারের ক্ষেত্রে দেখেন মোর দেন 38 অর লেস দেন 36। এটা হচ্ছে বেলিন লাভের একটা ছবি, মেটাবলিক রেসপন্স টু ট্রমা অর ইনজুরি, এটা এইখানে আসলে লাগবে না, ওটা হচ্ছে দুইটা ইফ ফেজ ফ্লো ফেজ, এটা এখানে টপিক না, সো আমি এখানে বলছি না। তারপর দেয়া আছে যখন ফ্যাকাল্টি পড়া পড়বেন, লেকচার পড়বেন, সার্জারি ফ্যাকাল্টি, তাদের জন্য এটা পড়তে হবে, মেটাবলিক রেসপন্স টু ট্রমা। আর আরেকটা কথা মনে রাখবেন যে যখন একটা পেশেন্টের বা একটা মানুষের প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, শকে যায়, সেপটিক শকে যাচ্ছে, মেটাবলিক রেসপন্স হচ্ছে বা মেজর সার্জারির পরে সকল ভালো জিনিসগুলো না হারিয়ে যায়। যেমন হচ্ছে যে ইনসুলিন, পেশেন্টে তখন হাইপারগ্লাইসিমিয়া হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং কাউন্টার রেগুলেটরি হরমোন যেগুলো আছে, গ্লুকাগন, যেমন গ্লুকাগন এটা রাইজ করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করবে। এই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে এবং এগুলো কোথায় খুব ভালো আছে, এই যে দেখছেন যে ফিগারটা, এই ফিগারটা টপিকটাই হচ্ছে মেটাবলিক রেসপন্স টু ট্রমা অর ইনজুরি, ওইখানে এই কথাবার্তাগুলো বলা আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন দেওয়া আছে, পার্মানেন্ট সেল কি কি আছে, আমি পারবো না। পার্মানেন্ট সেল এখানে যদিও লিভার লিভার হচ্ছে ট্রু দেওয়া আছে, এটা কারেকশন করে নিতে হবে।
সেকেন্ডারি হিলিংস ডিফার ফ্রম প্রাইমারি হিলিং। তাহলে প্রাইমারি হিলিং সেকেন্ডারি হিলিং ডিফারেন্স থেকে চলে আসছে। হ্যাঁ, কোনটা কি আছে কোশ্চেন। ভাস্কুলার কনজেশন মে লিড টু, সেই যে নাটমেক লিভার, ব্রাউন ইন্ডিউশন অফ লাং। হ্যাঁ, ফলোইং অর্গানস আর রেজিস্ট্যান্স টু হোয়াইট ইনফ্রাকশন হবে আর কি। যেমন এখানে বলা আছে দেখেন, ফলোইং অর্গানস আর রেজিস্ট্যান্স টু হোয়াইট ইনফ্যাক্ট হবে কোশ্চেনটা। হ্যাঁ, যেমন বলা আছে এখানে লাংয়ের কথা বলা আছে, লিভারের কথা বলা আছে। লাং, লিভারে হচ্ছে ডুয়েল ব্লাড সাপ্লাই, লাংয়ে আমরা বলেছিলাম হ্যাঁ ব্লাড সাপ্লাই হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, পালমোনারি আর্টারি, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে একটু একই জায়গা থেকে বারবার কোশ্চেন। কজেস অফ অবস্ট্রাকটিভ শক এবং কার্ডিওজেনিক শক, এই দুইটার মধ্যে অনেকে ভুল করা যাবে না। এই জায়গা থেকে শুধু কজগুলো পড়তে হবে, যেটা বলেছিলাম ফার্স্টেই যে হাইপোভলিমিক সেপটিক ছাড়া বাকিগুলোর কজ পড়তে হবে। কার্ডিওজেনিক শক ইজ কজড বাই, একই কোশ্চেন। wound healing is delayed by, predisposing factor of venous thrombosis, red infarction is seen in, মানে আমরা যা পড়েছি দেখেন সব ওই জায়গা থেকে কোশ্চেনগুলো চলে আসছে। systemic factors that influence healing, জুলাই 2022। আচ্ছা, তো আমাদের আজকে হিলিং হেমোডাইনামিক্স চ্যাপ্টার থেকে মোটামুটি যতটুকু কভার করা উচিত এবং যা পড়লেই আমাদের ইনশাল্লাহ এখান থেকে আমরা কোশ্চেন মিস করব না, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। এবং আপনাদের ব্যাপারটা হচ্ছে কি যে রেসিডেন্সি পরীক্ষা হচ্ছে আমরা একটা গাইডলাইন দিব, আমরা বলে দিব। এবং আমাদের ক্ষেত্রে সেম সেটাই হয়েছে যে একটা গাইডলাইন নিয়েছি যে কি কি পড়তে হবে, বাকিটা আসলে পুরোটাই ডিপেন্ড করে অ্যাকচুয়ালি 100% আপনাদের চেষ্টার উপর। আমরা দেখা দিতে পারবো যে এই জায়গায় রাস্তা, এখানে এইভাবে গেলে হ্যাঁ আপনি পার পেয়ে যাবেন। তো বাকিটা ওই পার পাওয়ার জন্য ফুল ডেডিকেশন আপনাকে দিতে হবে। এবং কিছু অ্যাডভাইস আমি লাস্টে দিব, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন যদি আপনার মনে হয় যে আপনি একদমই পারছেন না, আপনি শুনেনও নাই, অল ট্রু অথবা অল ফলস দাগিয়ে দিয়ে আসবেন। পণ্ডিতি করে যে আমি এটা ট্রু এটা ফলস হতে পারে, এই পণ্ডিত হওয়া যাবে না পরীক্ষা হলে। আরেকটা ব্যাপার হচ্ছে যদি কোনো কোশ্চেনের অপশন দেখেন যে আমি দুইটা অ্যান্সার ধরতে পারছেন যে দুইটা ট্রু হবে, তাহলে বাকিগুলো ফলস দাগিয়ে দিয়ে আসেন। কোনো না কোনো একটা অ্যান্সার ওখান থেকে ফলস হবেই। আবার দেখা যায় যে অনেক সময় আমরা যেটা করি যে কোশ্চেন রেখে দিই যে না এই কোশ্চেনটা অ্যান্সার আমি শেষের দিকে করব, যখন সময় পাবো। ওই সময় কখনোই রেসিডেন্সিতে পাবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে পাজেল হওয়া যাবে না। আর সব সময় মনে রাখবেন মাইক্রো বা প্যাথো দিয়ে পরীক্ষা শুরু করবেন। পরীক্ষার মাঝামাঝি জায়গায় হচ্ছে অ্যানাটমি অ্যান্সার করবেন, শেষের দিকে ফিজিওলজি আর হচ্ছে ফ্যাকাল্টি সাবজেক্ট রাখতে পারেন। বিকজ ফার্স্টে যদি অ্যানাটমি দিয়ে শুরু করেন আপনার মাথা গরম হয়ে যাবে, আর ফার্স্টে মাথা গরম হয়ে যাওয়া মানে হচ্ছে পুরো পরীক্ষাটাই খারাপ হবে এবং ইজি কোশ্চেন আপনি পারবেন না। আর এসব পরীক্ষায় উত্তরানোর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনাকে একই পড়া বারবার রিভাইজ করতে হবে। বারবার আপনি প্রতিদিন মাইক্রো, অ্যানাটমি, ফার্মাকোলজির জন্য একটা নির্দিষ্ট টাইম রাখেন, আর বাকি সময় একটা লম্বা সময় একটা বড় চ্যাপ্টার পড়েন, প্যাথোলজি একটা বড় চ্যাপ্টার পড়েন অথবা ফিজিওলজি, হোয়াট এভার যেটাই পড়েন আপনাকে পড়তে হবে। আর এটাই হচ্ছে মোটামুটি কথা। তো আমি জাস্ট একবার বলে যাচ্ছি, আমাদের আজকে ক্লাসটার ওভার রিভিউ করে যাচ্ছি যে রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর বেস করে আমরা সেলকে 3 ভাগে ভাগ করেছি। ইনফিনিটি স্টার, কম্পোনেন্ট অফ হিলিং বা ফেজেস অফ উন্ড হিলিং, আমি যেটা বলেছিলাম লিখতে বলেছিলাম সেটা পড়তে হবে। অ্যাঞ্জিওজেনেসিস একটু বলেছিলাম 2 স্টার। তারপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ইনভলভ ইন রিজেনারেশন, 4টা গ্রোথ ফ্যাক্টর রিডিং দিতে হবে। এবং গ্রোথ ফ্যাক্টর ইনভলভ ইন রিজেনারেশন রিপেয়ার যেটা আছে ওই একটা বক্স আছে, বক্সে নামগুলো পড়লেই হবে। তারপর হচ্ছে কোলাজেনের ডেফিনেশন, সেখান থেকে একটা বলেছিলাম রোপ লাইক ট্রিপল হেলিক্স স্ট্রাকচার, পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়, এটা এইচবি এর কথা বলেছিলাম। আর কোলাজেন প্রথম চারটা কোলাজেনের এক্সাম্পল পড়তে বলেছি, এবং দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কোলাজেন হচ্ছে গ্লাইসিন, এটা পড়তে বলেছি। গ্র্যানুলেশন টিস্যুর কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গ্র্যানুলোমা, গ্র্যানুলেশন টিস্যু ডিফারেন্স, 2টা স্টার বলেছিলাম। তারপর হচ্ছে ফাংশন অফ গ্র্যানুলেশন টিস্যু, 2টা স্টার। কিউটেনিয়াস উন্ড হিলিং এর যে ফেজগুলো আছে এটা একটু রিডিং দিবেন। তারপর হচ্ছে প্রাইমারি হিলিং সেকেন্ডারি হিলিং এর পার্থক্য, 3 স্টার 4 স্টার দিতে পারেন। তারপর হচ্ছে কমপ্লিকেশন অফ উন্ড হিলিং, হ্যাঁ কমপ্লিকেশন উন্ড হিলিং, উন্ড ইনফেকশন হচ্ছে ডেইসেন্স, সেখান থেকে আর হচ্ছে ওদিকে এক্সুবারেন্ট গ্র্যানুলেশন টিস্যু, হাইপারট্রফিক স্কার, কিলয়েড বলেছিলাম। হাইপারট্রফিক স্কার কিলয়েড ডিফারেন্স পড়তে হবে, ট্রিটমেন্টটা পড়তে হবে ফর সার্জারি ফ্যাকাল্টি। এবং ইনফিনিটি স্টার বলেছি লোকাল অ্যান্ড সিস্টেমিক ফ্যাক্টর অফ উন্ড হিলিং, হ্যাঁ এটা পড়তে হবে। ইডিমা নিয়ে যা বলেছি আশা করি ইনশাল্লাহ পারবেন। ইডিমা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক, ডেফিনেশন,
প্যাথোফিজিওলজি, এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ ফ্লুইড, কজেস অফ ইডিমা, হ্যাঁ এগুলো পড়তে হবে। সেরেব্রাল ইডিমা এগুলো রিডিং দিতে পারেন, পালমোনারি ইডিমা খুব এগুলো প্যাথোফিজিওলজি এগুলো আসবে না, হ্যাঁ। আচ্ছা, তারপর মেডিসিন ফ্যাকাল্টির জন্য লো স্যাক হাই স্যাক ভ্যারাইটির যে ইডিমার কজগুলো, এটা এমডি ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আসি হাইপারেমিয়া কনজেশনের ডিফারেন্স ডেফিনেশন বলেছিলাম পড়তে। আউটকাম অফ কনজেশন, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে হেমোসিডেরিন, লাইডেন, ম্যাক্রোফেজ পড়তে বলেছি। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লাং কনজেশনের ডিফারেন্স রিডিং, বাট অ্যালভিওলার স্পেসে যেটা হেমোসিডেরিন, লাইডেন, ম্যাক্রোফেজ বা হার্ট ফেলিউর সেল, এটাকে টান দিয়ে বক্স দিয়ে এসবিএ বা এমসিকিউ ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। আচ্ছা, প্যাথোলজি কন্ডিশন কজ বাই ভাস্কুলার কন্ডিশন 6টা, এটা পড়তে হবে। হেমোরেজের হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। ট্রেডিশনাল ক্লাসিফিকেশন অফ হেমোরেজিক শক 4টা ক্লাস 1 2 3 4 যেটা আছে এটা, এবং পেরি অপারেটিভ রেড ব্লাড সেল ট্রান্সফিউশন ক্রাইটেরিয়া, এটা আরেকটা নাম হচ্ছে ট্রান্সফিউশন ট্রিগার, ঠিক আছে, এটাকে বলে ট্রান্সফিউশন ট্রিগার। লেস দেন হিমোগ্লোবিন 6 থাকলে কি হবে, 6 to 8, মোর দেন 8, হ্যাঁ এটা আমাকে জানতে হবে। ডিআইসি নিয়ে যা বলেছি ডেফিনেশন, কজেস অফ ডিআইসি, ল্যাব ফাইন্ডিংস পড়তে হবে, হ্যাঁ এবং কোন কোন ক্লটিং ফ্যাক্টর কমেছে সেটা বলেছিলাম। 1258 10 তালা আমাদের হচ্ছে বাসার অ্যাড্রেস, মনে রাখবেন। ইনফিনিটি স্টার ডিআইসি বাদ দেওয়া যাবে না। থ্রোম্বোসিস এমবোলিজম বলেছিলাম যে হাইপারকোয়াগুলেবল স্টেটের প্রাইমারি সেকেন্ডারি কজ, হ্যাঁ ভার্কোস ট্রায়াড ইনফিনিটি স্টার বলেছি, হ্যাঁ কোথায় কোথায় হচ্ছে। টাইপস অফ থ্রোম্বাই একটু পড়বেন, লাইন অফ জান কোথায় থাকে এটা একটু পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, কার্ডিয়াক থ্রোম্বাই, মুরাল থ্রোম্বাই যেগুলো আছে এগুলো একটু দেখতে হবে। ডিপ ভেন থ্রোম্বোসিসের হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা রিডিং দিবেন। অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম ক্লট 1টা বা 2টা স্টার। থ্রোম্বোসিস, থ্রোম্বোফ্লেবাইটিস, ফ্লেবোথ্রোম্বোসিসের 3টা স্টার ডিফারেন্স। ক্লট আর থ্রোম্বাসের পার্থক্য রিডিং দিয়ে রাখবেন। আচ্ছা, পালমোনারি এম্বোলিজম আর ফ্যাট এম্বোলিজম পড়তে হবে, তার মধ্যে পালমোনারি এম্বোলিজমের প্যাথোজেনেসিসটা রিডিং দিয়ে রাখবেন, এবং মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল ইফেক্টস অফ পালমোনারি এম্বোলিজম, হ্যাঁ ক্লিনিক্যাল সাইলেন্ট 60 to 80% পালমোনারি হেমোরেজ ইনফেকশন, এটা পড়তে হবে। ফ্যাট এম্বোলিজম সিনড্রোম যেটা আছে 4টা, ওটা বলেছিলাম, হ্যাঁ ফাইন্ডিংস কি আছে সেটা পড়তে হবে। এয়ার এম্বোলিজম স্কুবা ডাইভারদের হয়, একটু মনে রাখতে পারেন, এটা একটু রিডিং দিতে পারেন। এটা মেইনলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়। অ্যামনিওটিক ফ্লুইডটা ওটা আসে না। ইনফ্রাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইনফ্রাকশন 3টা স্টার দিয়ে রাখতে বলেছি। আর রেড ইনফ্যাক্ট, হোয়াইট ইনফ্যাক্টের এক্সাম্পল এবং ফিচার্সগুলো হচ্ছে ইনফিনিটি স্টার, স্পেশালি এক্সাম্পল, হ্যাঁ। এবং হোয়াইট ইনফ্যাক্টের মধ্যে নিচে যে বক্সের মধ্যে 2টা কথা বলেছিলাম, অল ইনফ্যাক্টস টেন্ডস টু বি ওয়েজ শেপ, হ্যাঁ ইনফ্যাক্টটা ওয়েজ শেপ হয়, এটা এসবি দিয়ে রাখেন। এবং ডমিনেন্ট হিস্টোলজিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যাকশন ইজ ইসকেমিক কোয়াগুলেটিভ নেক্রোসিস, এটা জানতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, শক নিয়ে বলেছিলাম, শক কি পড়তে হবে, ডেফিনেশন। হাইপোভলিমিক সেপ্টিক শক, আবারও বলছি ডিটেলস পড়তে হবে, বাকিগুলো এক্সাম্পল পড়তে হবে। হাইপোভলিমিক শকের কজ, শকের প্যাথোফিজিওলজি, প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ বা কম্পেনসেটেড, ডিকম্পেনসেটেড শক, এগুলো একটু রিডিং দিয়ে রাখবেন। হাইপোভলিমিক শকের এক্সাম্পল পড়তে হবে। ট্রিটমেন্ট পারপাস কিছু বলেছিলাম, কি করতে হবে, মনিটর অফ আ শক পেশেন্ট, হ্যাঁ ক্লিনিক্যাল থেকে চলে আসতে পারে, সেটা পড়তে হবে, হ্যাঁ। সেপ্টিক শক কেন হচ্ছে, ডেফিনেশন কি, এগুলো বলেছি। সেপ্টিক শক থেকে লাস্ট যেটা বলেছিলাম সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বলেছি, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক ক্যারেক্টারিস্টিক্স অফ শক জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, যে বক্স আছে, বেলিন আছে, সেটা পড়তে হবে। এই তো মোটামুটি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে এই হিলিংস অ্যান্ড হেমোডাইনামিক্স। এখান থেকে খুবই স্পেসিফিক, খুবই অল্প অল্প জায়গায় পড়া, এবং পড়লে এটা ইজিলি মনে থাকে। আপনার আশা করি আজকে ক্লাসটা আপনাদের একটু হলেও বেনিফিটেড হবেন, বিকজ মানে এই ধরনের যে মানে অনলাইন বেসিসে ক্লাস, সেটার একটা ভাইব এবং অফলাইনের ক্লাস দুটা কিন্তু একদমই আলাদা। অফলাইন ক্লাসে ইন্টারাকশন সরাসরি হয়, তো তখন অনেক প্রশ্ন পাওয়া যায়, অ্যান্সার করা যায়, আরও ইলাবোরেটলি কিছু কিছু জিনিস বোঝানো যায়। আবার অনলাইনে হচ্ছে কি, আমরা অনেক বেশি 1 ঘন্টা যদি টানা ক্লাস করি, মানে অনলাইন দেখতে থাকি, তখন দেখবো যে আমরাই বোর হয়ে যাই যারা ক্লাস করি আর কি। তো দেখা যায় মাথায় ঢুকছে না। তো চেষ্টা করবেন যখন ক্লাসটা করবেন একদম ফ্রি টাইমে ফোকাসড হয়ে একবারে ক্লাসটা করে ফেলতে, এবং যখন পরীক্ষা দেওয়ার 2 দিন আগে পড়াটাকে শেষ করে ফেলবেন, করে দেন হচ্ছে 2 দিন রিভিশন দিবেন, দেখবেন আপনি ভালো মার্ক ক্যারি করতে পারছেন। আর প্রথম দিকে দেখবেন যদি কারো প্রশ্ন নাম্বার ক্যারি কম হচ্ছে, মনে হচ্ছে না আমার নাম্বারটা কম উঠছে, সেটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যখন একটা টপিক পড়া হবে তখন নতুন পড়া হয়, অনেক সময় অনেক কোশ্চেন পারা যায় না, পরবর্তীতে আবার যখন এটার 3-4টা টপিক মিলে একটা পরীক্ষা দেওয়া হয় আর একটু মনে থাকে, যখন আরও শেষে মডেল টেস্ট দিবেন, করতে 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 আপনি জাস্ট লেগে থাকেন, বাকিটা আপনি 100% দিবেন, আল্লাহ আপনাকে 100% দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ যখন মনে করবে ডিজার্ভ করবেন, আল্লাহ আপনাকে দিবে।
সো আর কথা না বাড়াই, এখানে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।